ক কোন ইস্যুতে এরেস্ট করেছে? তিরতিরিয়ে কণ্ঠ কাঁপছে ভদ্রলোকের। স্বাস্থ্যবান ভারী দেহের লোমকূপ দিয়ে ইতিমধ্যেই ঝরঝরিয়ে ঘাম ঝরতে শুরু করেছে। সঠিক জানি না বড় আব্বু, ওরা বিস্তারিত কিছু বলেনি, শুধু বলেছে জরুরি কেস। আর মাহিরের সাথেও আমার কথা হয়নি। তবে আপনি চিন্তা করবেন না, আমরা আছি ওর সাথে। আপনি পারলে একবার আসুন থানাতে। ঠিক আছে। কান থেকে ফোনটা আস্তে করে নামালেন সাদ্দাত হোসেন। দৃষ্টি সোজাসুজি কোথাও একটা স্থির। গলাটা শুকিয়ে যাচ্ছে, পানি খাওয়া দরকার। কাপা হাতে টেবিলের উপর রাখা পানির গ্লাস থেকে ঢাকনাটা ফেলে দিয়ে গ্লাসটা উঠিয়ে মুখের কাছে আনলেন। গলাটা ভিজিয়ে নিয়ে আবারও আগেই জায়গায় রেখে দিলেন গ্লাসটি। তার শঙ্কার নিশানা সঠিক হলে কি করবেন তিনি? কিভাবে বাঁচাবেন তার ছেলেটাকে? তার বুকের ধন, বহু কষ্টে বুকে ফিরিয়ে এনেছেন তাকে। না, যে করেই হোক তিনি রক্ষা করবেন তার ছেলেকে। যে কোন কিছুর মূল্যে হলেও রাষ্ট্র, রাজনীতি নামক পিশাচের হাত থেকে বাঁচাবেন তাকে। দ্রুত হাতে ডেস্কের ড্রয়ার থেকে ওয়ালেটটা বের করে ফোন আর ওয়ালেট হাতে কেবিন থেকে বেরিয়ে এলেন সাদ্দাত হোসেন। ওনাকে গ্যারেজের দিকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে বন্দুকধারী একজন দেহরক্ষী দ্রুত পায়ে এগিয়ে এলেন উনার নিকট। সাদ্দাত হোসেন তাকে কোন প্রশ্নের সুযোগ না দিয়েই বললেন, ড্রাইভার কোথায় মফিজ? বডিগার্ড তার সাথেই ছুটতে ছুটতে বলল, ড্রাইভার গাড়িতেই আছে, স্যার। থানাতে গাড়ি নিতে বলো। এসি গাড়িতে বসেও ক্রমাগত ঘেমে চলেছেন সাদ্দাত হোসেন। বডিগার্ড ভয় কোন প্রশ্নও করতে পারছেন না। ভদ্রলোককে এতটা অস্থির হতে তিনি তার চাকরি জীবনের এতগুলো বছরে একবারও দেখেনি। মফিজ গাড়ির এসির পাওয়ার বাড়িয়ে দিল। সাদ্দাত হোসেনের বুকক কেটে থাকা ফোনটা পুনরায় বেজে উঠল। কাপা হাতে রিসিভ করতেই ওপাশ থেকে কারিম বলল, বড় আব্বু, আমি এসেছি থানাতে। যা বুঝলাম, আসপিয়া প্রতারণা আর মানহানির মামলা দায়ের করেছেন মাহিরের বিরুদ্ধে। কথাটা কানে যাওয়া মাত্রই আপনা আপনি একটা স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো ভদ্রলোকের ফুসফুস থেকে। চোখ বন্ধ করে চুপ করে রইলেন তিনি। কারিম ডেকে উঠল, বড় আব্বু, ঠিক আছেন আপনি? তুমি থাকো ওখানেই, আমি আসছি। ফোনটা কেটে বডিগার্ডের উদ্দেশ্যে বললেন, মফিজ, পানি দাও। মফিজ পানির বোতলটা এগিয়ে দিল সাদ্দাত হোসেনের দিকে। একবারেই পুরো বোতলের পানি শেষ করে ফেললেন তিনি। ফাঁকা বোতলটা এগিয়ে দিলেন মফিজের দিকে। মফিজ তা হাতে নিয়ে ধীরে জিজ্ঞেস করল, স্যার, আপনি কি কোন বিষয় নিয়ে চিন্তিত? উদ্ধৃতি চিহ্ন। সাদ্দাত হোসেন সিটের মাথায় মাথা এলিয়ে দিয়ে বললেন, চিন্তিত না মফিজ, আতঙ্কিত। আমি সন্তান হারার শঙ্কায় শঙ্কিত। 16 বছরের কিশোরীরা যখন দুনিয়ার রং নিয়ে খেলতে ব্যস্ত থাকে, আমি তখন নীলমণির প্রেমে পড়ে রং বিসর্জন দিয়েছিলাম। দেখতে দেখতে রংহীন কৈশোর চলে গেল, যৌবনও যাবার পথে। আমার এই 12টা বছরের ভালোবাসায় কি কমতি ছিল সাজু ভাইয়া? আমি তো হুট করে ভালোবেসে জুট করে পাগলামি করছি না। তুমি মাহিরকে 16 বছর বয়স থেকে ভালোবেসে আসছো, অপেক্ষা করেছো 12টা বছর। অন্যদিকে কেউ একজন মাত্র 4 মাসের পাতাল কোল থেকেই তাকে ভালোবেসে আসছে, অপেক্ষা করছে প্রায় 17টা বছর। সেই তুলনায় তোমার দীর্ঘকালের ভালোবাসা আর অপেক্ষাটা ক্ষুণ্ণ নয় কি? সেই ভাগ্যবতী নারীটা কি রোজি? সাজু কিছু বলল না, কেবল মাথাটা নুইয়ে নিল নীরবে। হুহো, আশু তুই কত বোকা, এত কাছে গিয়েও কিছু ধরতে পারিসনি। একটু চালাক হলে জীবনে কষ্ট একটু কম পেতি। নিজেকে তাচ্ছিল্য করে নিজ মনেই বলল আসপিয়া। পদ্মা নদীর টলটলে জলের ওপর দিয়ে বয়ে আসা এলোমেলো বাতাস গায়ে মাখিয়ে বাঁধের একটা পাবলিক বেঞ্চের দুই পাশে বসে আছে দুই মানব মানবী, আসপিয়া আর সাজু। সকালের এই সময়টায় সচরাচর কোলাহল থাকলেও আজ ভিড় নেই তেমন। হাতে গোনা কয়েকজন মাত্র। আসপিয়াদের পাশের বেঞ্চটিতেই বসে আছে এক কপতি। তবে তাদের মাঝে শারীরিক দূরত্ব নেই খুব একটা। অনেকটাই কাছাকাছি শালীন ভঙ্গিতে বসা তারা, হাতে হাত রেখে প্রেম নিবেদনে ব্যস্ত। আসপিয়া এক ধ্যানে তাদের দিকে তাকিয়ে আছে। ভাব ভঙ্গিমা একেবারেই নির্লিপ্ততা। ভাবলেশীন চেহারাটা বড্ড ফ্যাকাশে। সেই ফ্যাকাশে চেহারার দিকে তাকালো সাজু, ওর দৃষ্টিতে লুকানো অনুভূতির মাত্রা ঠাউর করা গেল না। সম্ভবও না। দীর্ঘক্ষণের নীরবতা কাটিয়ে সাজু বলল, একতরফা ভালোবাসাগুলো ভীষণ কাদায়। তাহলে হয়তো জানেন না, একতরফা ভালোবাসাগুলো ভয়ঙ্কর সুন্দর হয়। ভালোবাসার মানুষটিকে পাওয়া যায় না ঠিকই, কিন্তু বুকের ভিতরে তাকে নিঃশব্দে লালন করার মাঝেই এক অদ্ভুত সুখ খুঁজে পাওয়া যায়। তখন চোখের পানীয় অমৃত থেকে। সেই অমৃত ঝরিয়ে একটা জীবন অনায়াসে পার করে দেওয়া সম্ভব। পাশের বেঞ্চটিতে বসা প্রেমিক যুগলের দিকে দৃষ্টি স্থির রেখেই কথাগুলো বলল আসপিয়া। কিন্তু সবার সেই অমৃত ঝরানোর সক্ষমতা থাকে না, আশু। তখন সেই অমৃত পাথর হয়ে বুকে আটকে থাকে। না এদিকে সরে, না ওদিকে।
কেবল শ্বাস আটকে আসে তখন। তাহলে শ্বাস বন্ধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। যে পথে শান্তি খুঁজে পাওয়া যায় সে পথের পথিক হওয়াই শ্রেয়। তোমার মুখে এমন কথা মানায় না, আশু। আমি তোমাকে অদম্য বলে জানি। সবসময় তোমার সাহসিকতা দেখে এসেছি। সাজুর কণ্ঠে বিচলতা প্রকাশ পেল। আসফিয়া বুঝল তার উদ্বিগ্নতা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ম্লান হেসে বলল, চিন্তা করবেন না সাজু ভাইয়া। আমার চোখ বন্ধ হবে না সহজে। চোখ বুজে নিলে নীলমণি আমি দেখব কি করে? নীলমণির অপেক্ষায় আর কত থাকবে? অপেক্ষার অবসান ঘটানো যায় না এবার? কিভাবে ঘটাব বলুন? যার জন্য অপেক্ষা সেই তো মুখ ফিরিয়ে নিল। অনেক পথ খোলা আছে আশু। নীলমণি হয়তো একজোড়াই, কিন্তু কালো ধূসর মণির অনেক দৃষ্টি তোমার পানে তাকিয়ে। আসফিয়া এবার সাজুর ধূসর মণি যুক্ত চোখের দিকে চোখ তুলে চাইল। ধূসর চোখের অতল সমুদ্রে ডুব দিয়ে বলল, ধূসর মণির চোখে আমি সেই মুগ্ধতা খুঁজে পাই না। কালো মণির চোখে তাকালে আমার প্রাণ জুড়ায় না। হৃদয়ের তৃষ্ণা শুধু নীলাব্র দৃষ্টিতেই সীমাবদ্ধ। সাজু ভাইয়া। সাজু আবারও নিঃশব্দে চোখ নামিয়ে নিল। মাহিরের অনুপস্থিতিতে মাহিরের বন্ধু মহলই ছিল আসফিয়ার একমাত্র ভরসা। মাহিরের খোঁজে সে বারবার তাদের শরণাপন্ন হতো। যোগাযোগ করত বিভিন্নভাবে। মাহিরের জন্য আসফিয়ার নিষ্কুলস ভালোবাসা খুব কাছ থেকে দেখেছে সাজু। মাহিরের জন্য আসফিয়ার অপেক্ষার প্রতিটা মুহূর্তের সাক্ষী সে নিজে। আসফিয়ার এমন নিখুঁত ভালোবাসা দেখতে দেখতে এক পর্যায়ে সে নিজেই মেয়েটার প্রতি ফুটবল হয়ে পড়ে অজান্তেই। মৃত্যু অবধারিত জেনেও একতরফা ভালোবাসার বিষাক্ত সমুদ্রে ঝাঁপ দিয়ে বসে সাজু। সেই বিষে আসফিয়ার সাথে সাথে সে নিজেও নীল হয়ে উঠছে। প্রতিটা মুহূর্তে নিজের ভালোবাসার মানুষটার চোখে নিজেরই বন্ধুর ভালোবাসা দেখে আসছে। কিন্তু সাজু মুখ ফুটে আসফিয়াকে কখনো জানায়নি তর অনুভূতির কথা। তাই বলে কি আসফিয়া বুঝতে পারে না? অবশ্যই পারে। সাজুর চাহনি প্রাপ্ত বয়স্ক আসফিয়ার আন্দাজ শক্তি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু বারবার সে অবলীলা এড়িয়ে যায় সাজুকে। এই ছেলেটা ভীষণ অসহায়, সে আসফিয়ার মতো অভিযোগ করার সুযোগটাও পায় না কারো কাছে। কি নিয়ে করবে অভিযোগ? আর কার কাছেই বা করবে? না বলা কথা, আর দীর্ঘশ্বাসগুলো বুকের ভেতর জমতে জমতে সেখানে পাহাড়ের মতো ভারী কষ্ট দাঁড়িয়ে গেছে। এখন নিঃশ্বাস নিতেও তার কষ্ট হয় ভীষণ। সুনসান নিস্তব্ধতার মাঝেই সাজির ফোনটা বেজে ওঠে। একটা ফাঁকা শ্বাস টেনে সে ফোনটা বের করল প্যান্টের পকেট থেকে। কথা বলা শেষে কল কেটে অবাক দৃষ্টিতে তাকালো আসফিয়ার দিকে। শুধালো, তুমি কি মাহিরের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ করেছ, আশু? বোয়ালিয়া থানার ওসির সম্মুখে বসে আছেন মীর পরিবারের সকল পুরুষ, সাথে আছে পারভেজ। আমি দুঃখিত মীর, মেয়র সাহেব নিজে তার মেয়ের হয়ে প্রতারণা আর মানহানি মামলা দায়ের করেছে আপনার ছেলের বিরুদ্ধে। তাই আমরা এই মুহূর্তে আপনার ছেলের জামিন দিতে পারছি না। বুঝতেই পারছেন, ক্ষমতা এখন মেয়র সাহেবের দখলে। তবে আমরা চেষ্টা করব, তদন্ত এবং জবানবন্দির পর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে জামিনের ব্যবস্থা করা হবে। কিন্তু এর জন্য একটু সময় দরকার আমাদের। সাদ্দাত হোসেন মাথা নেড়ে সম্মতি জানালেন ওসির সিদ্ধান্তকে। বললেন, ঠিক আছে ওসি সাহেব, আইন সবার জন্যই সমান। আমরা সঠিক তদন্তের আশা রাখছি। সে পর্যন্ত অপেক্ষা করব আমরা। পাশে বসা কারিম বলল, আমরা কি এখন মাহিরের সাথে দেখা করতে পারি, স্যার? জি, পারবেন। তবে দুইজনের বেশি নয়। তারপর তিনি একজন কনস্টেবলকে উদ্দেশ্য করে বললেন, উনাদেরকে ৪ নং সেলে নিয়ে যান। ওসির কথার মাঝেই আসফিয়া আর সাজু উপস্থিত হলো সেখানে। সাদ্দাত হোসেনকে সালাম দিয়ে ওসিকে নিজের পরিচয় দিল আসফিয়া। তারপর মাহিরের সাথে দেখা করতে চাইলে একজন কনস্টেবল মাহিরের সেলে নিয়ে গেল ওকে। সেলের এপারে দাঁড়িয়ে আছে আসফিয়া, আর ওপারে মাহির, মাথাটা সামান্য নুয়ানো তার। আসফিয়া বলল, ভালোবাসা যদি জোর করে আদায় করা যেত, বিশ্বাস করো আমি তোমার বুকটা চিরে সেখানে আমার নাম লিখে দিতাম। নয়তো বা সেই বুকটা কেটে আমার কাছে রেখে দিতাম। মাহির ধীর কণ্ঠে বলল, তোমার যদি মনে হয় শাস্তি আমার প্রাপ্য, তবে তা কবুল হোক। শাস্তি তোমার প্রাপ্য মাহির, আমাকে ভালো না বাসার শাস্তি। তবে বিশ্বাস করো তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না আমার। এই যে এই দৃশ্যমান দৃঢ় লোহার শিকগুলো দাঁড়িয়ে আছে তোমার আমার মাঝে, আমার একদম ভালো লাগছে না দেখতে। অথচ এর থেকেও আরো বেশি দৃঢ় এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে আমাদের মাঝে। সেটা সরাবো কি করে মাহির? একটু থেমে আসফিয়া আবার বলল, শেষবারের মতো তোমাকে একটা প্রশ্ন করি, মাহির? মাহির হ্যাঁ, না কিছুই বলল না। কেবল নিশ্চুপ, নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। আসফিয়া নিজের মতোই বলতে লাগল, রোজির থেকে আমি কম কিসে ছিলাম? আমার সৌন্দর্য, আমার ভালোবাসা কোনোটাই ওর থেকে কম ছিল না। অথচ তোমার নীল চোখের একটু নজর পেলাম না আমি।
এই আফসোসটুকু কিভাবে ঘুচবে বলো? এর দায় সম্পূর্ণ তোমার, মাহির। অপরাধ না করেও অপরাধী হলাম আমি। দোহাই তোমার আসপিয়া, আমার অপরাধ বোধ আর বাড়িও না। আমি এই বোঝা আর নিতে পারছি না। এমনিতেই পাপের অনেক বোঝা আমার কাঁধে। টানতে টানতে আমি হাঁপিয়ে উঠছি, ক্লান্ত হয়ে পড়ছি আমি। তোমার সহচরী হয়ে সেই বোঝার ভাগ আমি নিতে চেয়েছিলাম, মাহির। কিন্তু আমাকে সুযোগ দেওয়া হলো না, কেন বলো? কেন? আমি তো অযোগ্য ছিলাম না। তাহলে কেন? হঠাৎ সেল বারের লোহা ঝাঁকিয়ে উগ্র আকুতি করতে লাগলো আসপিয়া। ভালোবাসা যোগ্যতা দেখে নয় না, আসপিয়া। পাগলামি ছেড়ে চলে যাও এখান থেকে। একটা সুন্দর ভবিষ্যৎ তোমার অপেক্ষায়। অনেক হয়েছে মরীচিকার পিছনে ছুটা, এতদিনে তো বুঝেই গিয়েছ, তোমাকে ভালোবেসে কাছে রাখা কোনোদিনই সম্ভব না আমার পক্ষে। দয়া করো, মুক্তি দাও আমাকে। একটু নিশ্চিন্তে বাঁচার অধিকার আমারও আছে। বলেই মাহির হাতে মাথার চুল খামচে ধরে পিছনে ঘুরে দাঁড়ালো। আসপিয়া কিছুক্ষণ সেলবারে মাথা ঠেকিয়ে নিঃশব্দে কাঁদল। তারপর মাথা তুলে চোখ মুছে বলল, তোমাকে মুক্ত করে দেওয়া সম্ভব না আমার পক্ষে মাহির। তবে নিশ্চিন্ত থাকতে পারো, তোমার পথে বৈরী হাওয়ায় আসপিয়া নামটি কখনো আসবে না। সে তোমার সুন্দর ভবিষ্যতের শুভাকাঙ্ক্ষী হয়েই তোমাকে মনে লালন করে যাবে, আমরন। কথাগুলো বলেই প্রস্থান করল আসপিয়া। মাহির একটিবারও ফিরে তাকালো না সেদিকে। সাদ্দাত হোসেনের কাছে এসে বলল, আমি দুঃখিত আঙ্কেল। আসলে আমি জানতাম না বাবা মাহিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আপনাদের হয়রানি করানোর জন্য বাবার তরফ থেকে মাফ চেয়ে নিচ্ছি। সাদ্দাত হোসেন চোখ নত রেখেই বললেন, সমস্যা নেই, মা। আমাদের মোটেও হয়রানি হয়নি, তুমি চিন্তা করো না। এর চেয়ে আর বেশি কিছু বলতে পারলেন না ভদ্রলোক। চোখ তুলে তাকাতেও পারলেন না আশেপিয়ার পানে। অদৃশ্য কোন দ্বিধা জড়িয়ে রেখেছে তাকে। থানা থেকে মাহিরের বিরুদ্ধে সকল অভিযোগ তুলে নিয়ে বেরিয়ে এল আসপিয়া। গাড়িতে উঠে বসতেই এতক্ষণের চেপে রাখা কান্না আর বাধা মানল না। বুকের ভেতর জমে থাকা যন্ত্রণাগুলো সশব্দে বেরিয়ে আসতে লাগল। বুকটা ছিঁড়ে যাচ্ছে, দুচোখ ভাসিয়ে নামছে কান্নার ঢল। ওর ব্যথিত মন বলে উঠল। একটা দীর্ঘ অপেক্ষার শেষ প্রান্তে দাঁড়িয়ে, আমি অনুভব করছি, এই অপেক্ষার আসলে কোন অবসানই নেই। তৎক্ষণাৎ ওর প্রেমিক হৃদয় সেই কথার রেশ ধরে সান্ত্বনা দিয়ে বলল, সব অপেক্ষার অবসান থাকে না, আশু। কিছু অপেক্ষাতেই সুন্দর। অপেক্ষা ফুরিয়ে গেলে তার মাধুর্যও ফুরিয়ে যায়। আর প্রেম তো বিরহে বেঁচে থাকে আজীবন। তোর এই প্রেমটুকুও বেঁচে থাকুক বিরহে, চির অপেক্ষার অতলে। আর পরের জন্মেও অটুট থাকুক এই অপেক্ষাটুকু। কলেজ ছুটির পর বরাবরের মতোই রোজি আজও মাহিরের অপেক্ষায় দাঁড়িয়েছিল। কিন্তু মাহির এলো না, এসেছে ড্রাইভার। মাহিরের কথা ড্রাইভারকে জিজ্ঞেস করলে তিনি কিছুই বলতে পারলেন না। রোজিও আর বেশি ঘাটাঘাটি করল না। পুরো মীর বাড়ি জুড়ে এক থমথমে নিস্তব্ধতা। ইতিমধ্যেই বাড়ির সবার কানেই মাহিরের এরেস্ট হবার খবরটি পৌঁছে গিয়েছে। কাজকর্ম সব শিখেও তুলে সবাই যে যার মতো দোয়ায় মগ্ন। রাজনীতি কিংবা পুলিশ প্রশাসন, এসব বিতর্কিত বিষয় থেকে মীর পরিবার বরাবরই দূরে থাকে। এতদিনেও মীর মহলের চৌকাঠে কখনো কোন পুলিশের পা পড়েনি। আজই প্রথম পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে মামলা হলো। তাও আবার ক্ষমতাধর মেয়র এই মামলার বিরুদ্ধে। সবকিছু মিলিয়ে বাড়ির সবার মধ্যে আতঙ্কের মাত্রাটা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। শাহিদা বেগম অস্থির চিত্তে নফল নামাজে দাঁড়িয়েছেন। জায়নামাজ ভিজিয়ে ছেলের বিপদ মুক্তির জন্য অঝরে অশ্রু বিসর্জন দিচ্ছেন তিনি। বাড়িতে পা রাখতেই মাহিরের গ্রেপ্তারের খবরটা কানে এলো রোজির। বাস, মুহূর্তেই ওর ছোট্ট হৃদয়টা দুমড়েমুচড়ে গেল। বুকের ভেতর শুরু হলো এক প্রচণ্ড তোলপাড়। ওর মাহির ভাই, ওর শখের পুরুষের কবজিতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ নিয়ে গিয়েছে। যদিও সামনাসামনি এমন দৃশ্য রোজি কখনো দেখেনি, কিন্তু টিভিতে দেখা গ্রেফতারের পর পুলিশের অমানবিক সব অত্যাচারের ছবিগুলো ওর চোখে ভেসে উঠল। রোজির সরল মন তৎক্ষণাৎ আর কিছু ভাবতে পারল না। কেবল একটি ভয়েই তাকে আচ্ছন্ন করে রেখেছে, ওর মাহির ভাইয়ের গায়ে যদি পুলিশ আঘাত করে, রোজি তাহলে মরেই যাবে। মাহির ভাইয়ের সুন্দর শরীরটাতে একটা ফুলের টোকাও সহ্য হবে না ওর। অগত্যা রোজি বইয়ের ব্যাগটা ড্রয়িং রুমের সোফার উপর ছুঁড়ে দিয়ে দৌড় দিল তানজিলা বেগমের ঘরে। মায়ের কাছে গিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আম্মু চলো আমরাও থানায় যাই। তানজিলা বেগম ভ্রু কুঁচকে বললেন, আমরা থানায় গিয়ে কি করব রোজি? তোমার আব্বুরা তো আছেই ওখানে। তবুও যাই চলো, মাহির ভাইকে দেখে আসব। আজাইরা আবদার করো না, আমাদেরকে থানায় দেখলে তোমার বড় আব্বু রেগে যাবেন। গোসল করে নামাজ পড়ো যাও। দোয়া করো বেশি বেশি, আল্লাহ সকল বিপদ কেটে দিবেন ইনশাআল্লাহ। তানজিলা বেগমের সান্ত্বনা রোজির ছটফট করা হৃদয় শান্ত করতে ব্যর্থ হল। বরং সময়ের সাথে সাথে ওর বুকের ধুকপুকানি বাড়ছে।
রোজি বুঝল মাকে বলে কোন লাভ নেই। তাই সে এবার শাহিদা বেগমের ঘরে ছুটল। শাহিদা বেগম তখনও নামাজে দাঁড়িয়ে, রোজি নিঃশব্দে জায়নামাজের কাছে বসে পড়ল। সালাম ফেরা হতেই রোজি অস্থির চিত্তে বলে উঠল, বড় আম্মু মাহির ভাইয়ের কাছে নিয়ে চলো আমাকে। পুলিশ ওনাকে মারবে বড় আম্মু। আমার মাহির ভাইয়ের কষ্ট হবে। আমাকে নিয়ে চলো। এই পর্যায়ে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। শাহিদা বেগম ওকে বুকে জড়িয়ে নিয়ে নিজেও নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলেন। আমার ছেলেটার এত বিপদ কেন মা? আমি মা, কিভাবে সইব? উদ্ধৃতি চিহ্ন। চলো বড় আম্মু, উঠো। আমার মাহির ভাইকে কষ্ট দিবে ওরা। শাহিদা বেগম যেন সাহস পেলেন রোজির কথায়। ছেলের বিপদের কথাটি কানে আসার সঙ্গে সঙ্গেই তিনি যেতে চেয়েছিলেন মাহিরের কাছে। কিন্তু সাদ্দাত হোসেন সাফ যেতে না করেছেন। পরিবারের কোন নারীর কদম থানার গণ্ডিতে পড়ুক তা তিনি চান না। এদিকে শাহিদা বেগম অতি স্বামী ভক্ত নারী। সাদ্দাত হোসেন যদি বলেন, তোমার শ্বাস নেওয়া নিষেধ, তাহলে শাহিদা বেগম নিজের শ্বাস আটকে স্বামীর নির্দেশ পালনে ব্রত থাকবেন। তবে এবার স্বামীর মানা মানতে ইচ্ছে করছে না। সন্তানকে একনজর দেখবার জন্য হৃদয়টা হাহাকার করছে। শাহিদা বেগম বললেন, নামাজ এখনো বাকি আমার রোজি। 4 রাকাত ফরজটা পড়ে নিই, ততক্ষণে তুই কলেজ ড্রেসটা চেঞ্জ করে আয়। তারপর যাব আমরা। রোজি কোনোমতো কলেজ ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। হাতের কাছ থেকে একটা ওড়না তুলে নিয়ে যখনই ঘর থেকে বের হতে যাবে, তন্মধ্যেই দরজা ঠেলে মাহির নিজেই প্রবেশ করল ঘরে। মুহূর্তেই রোজি হাতের ওড়নাটা মেঝেতেই ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল মাহিরের বুকে। রোজির হঠাৎ ধাক্কায় তাল সামলাতে না পেরে এক কদম পিছয়ে দাঁড়ালো মাহির। আজকে রোজি মাহিরের পিঠ নয়, বরং ওর গলা জড়িয়ে ধরেছে 2 হাত দিয়ে। কিন্তু উচ্চতায় মাহিরের থেকে বেশ ছোট হওয়ায় 2 পায়ের গোড়ালি উঁচু করেও সুবিধা করতে পারছিল না মেয়েটা। অগত্যা মাহির নিজেই ওকে ছেড়ে উঁচু করে ধরল নিজের উচ্চতায়। এবার রোজি শক্ত করে মাহিরে গলা পেঁচিয়ে নিয়ে গলার ভাঁজে মুখ গুজে ফুপিয়ে উঠল। মাহিরের দৃঢ় হাতের বাঁধনে ঝুলে আছে রোজির ক্ষীণদেহ। পরম আবেশে চোখ বুজে নিল মাহির। কিছুক্ষণ পর রোজি মাহিরের গ্রীবাদেশ হতে মাথা তুলে এবার ওর অনুপম কপলে অধর মিশিয়ে দিল, কন্দনরত কাপা কণ্ঠে মনের ব্যাকুলতা উগরে দিয়ে বলল, আপনাকে ওরা মেরেছে মাহির ভাই? কষ্ট দিয়েছে? না, প্রাণ। তোর প্রাণকে কেউ কষ্ট দেয়নি। আমি চাচ্ছি তুমি অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে যাও। ঠিক আছে, সমস্যা নেই। মাহিরের হা বোধক উত্তর শুনে সাদ্দাত হোসেনের চোখ মুখ চকচক করে উঠল। আচ্ছা, আমি তাহলে ভিসার ব্যবস্থা করছি। দুটো করবেন? চায় চুমুক বাসার আগ মুহূর্তে মাহিরের কথা শুনে থমকে গেলেন সাদ্দাত হোসেন। পেয়ালার মুখ থেকে ঠোঁট সরিয়ে দৃষ্টি নিক্ষেপ করলেন ছেলের পানে। অবাক কণ্ঠে শুধালেন, দুটো মানে? আমার একটা আর রোজির একটা। কি? চোখ মুখ কুঁচকে উঠল ভদ্রলোকের। ওকে ছাড়া কোথায়ও যাচ্ছি না আমি। পাগল হয়েছ? 16 বছরের একটা বাচ্চা মেয়েকে নিয়ে ভিন দেশে পাড়ি দেবার স্বপ্ন দেখছো তুমি? ঝাঁঝিয়ে উঠলেন সাদ্দাত হোসেন। স্বপ্ন তো আপনিই দেখাচ্ছেন। আমি কখন বললাম আমি অস্ট্রেলিয়া যেতে চাই? অস্ট্রেলিয়ার সিডনি আপনার জন্য স্বর্গ হতে পারে, কিন্তু আমার স্বর্গ এই রাজশাহী শহর, এই বাড়ি, যেখানে আমার ভালোবাসার মানুষ আছে। সাদ্দাত হোসেন লম্বা শ্বাস টেনে নিয়ে নিজেকে সংবরণ করলেন। এই বেয়াদবের মুখের বল্লি ফুটলে আর কিছুই আটকাবে না তাতে, বাপ দাদা কিছুই মানবে না। কোন দুঃখে যে ছোটবেলা ছেলেকে তুলুতুলু করে কথা বলতে শিখিয়েছিলেন? নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন ভদ্রলোক। মাহির ঠেস মেরে বলল, আমাকে আর রোজিকে আলাদা করতে দিনরাত যেই মাথাটা খাটাচ্ছেন, সেটা বিজনেসে খাটান। দেখবেন এই বছরের বেস্ট বিজনেসম্যানের অ্যাওয়ার্ডখানা আপনার কপাল থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তোমার কি মনে হয়, আমি তোমাকে রোজির থেকে আলাদা করতে এসব করছি? আর নিজে যে এতগুলো বিপদের সম্মুখে দাঁড়িয়ে, ভুলে গেছ? বাবা হয়ে তোমার নিরাপত্তার দায়িত্ব নিতে পারি না আমি? মাহির তৎক্ষণাৎ মুখের উপর বলে উঠল, না, পারেন না। এতদিন যেহেতু নেননি আজও কোন দরকার নেই। আজ আপনার এই তুচ্ছ সিদ্ধান্ত আমার কোনো বাতারা চিহ্ন লই করতে পারবে না, আমার অতীত বদলাবে না এতে। বরং যন্ত্রণা বাড়াবে আমার। তাই এতগুলো বছর যেমন আমাকে আমার মতো ছেড়ে দিয়ে নির্লিপ্ততা থেকেছেন, আজও তাই করুন। সাদ্দাত হোসেন কিঞ্চিত অপরাধবোধে চোখ নামিয়ে নিলেন। ছেলের এই পরিণতির জন্য তিনি নিজেও কোনো না কোনোভাবে দায়ী, এই সত্য অস্বীকার করা ভদ্রলোকের চরম আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই নয়। দুনিয়াবি সকল বিষয়ে তিনি উপযুক্ত হলেও নিজের স্ত্রী সন্তানের কাছে নিজেকে নির্ভরযোগ্য করে তুলতে ব্যর্থ হয়েছেন। নিজের আত্মসত্তা আর অহমিকার ভার বজায় রাখতে সন্তানকে নর্গে ঠেলে দিয়েছেন। আর এই অপরাধবোধের তাড়নায় শক্তমুক্ত মানুষটা ভেতর থেকে ভঙ্গুর হয়ে আসছে ক্রমান্বয়ে। কিন্তু চশমার মোটা ফ্রেমে বাঁধা কঠোর দৃষ্টিতে সেই অনুতাপ আড়ালেই রয়ে যায়।
মাহির অতি নিপুণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল তার সম্মুখে আরামদায়ক কেদারায় বসে থাকা সাদ্দাত হোসেনকে। বয়সের ভার স্পষ্টই দাগ কেটেছে চোখে মুখে। একেবারে কাছ থেকে তাকালে মোটা চামড়ার উপর কিঞ্চিত ভাঁজগুলো চোখে পড়বে। স্বাস্থ্যটাও আগের তুলনায় বেশ বেড়েছে। চোখে পড়া মোটা ফ্রেমের চশমাখানা বয়সের গাম্ভীর্য আর মাধুর্য দুটোই বাড়িয়ে দিয়েছে। তবুও সকালের নরম আলোয় সেই গম্ভীর মুখখানা কত যে স্নিগ্ধ লাগছে। মাহির এবার ফ্রিজ থেকে একটা ঘি টোস্ট তুলে সাদ্দাত হোসেনের চায়ের কাপে ভিজিয়ে নিল অবলীলায়। তারপর টোস্টটা মুখে তুলে খেতে খেতে বলল, উঠছি আমি। উঠে দাঁড়ালো মাহির। ট্রাউজারে এক হাত ঢুকিয়ে বাকি টোস্ট চিবাতে চিবাতে প্রস্থান করল ছাদ বারান্দা থেকে। সাদ্দাত হোসেন ছেলের যাবার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। চোখ নামিয়ে নিজের কাপের দিকে চেয়ে ভেতর ভেতর মুচকি হেসলেন। বাবার কাপে বিস্কিট ভিজিয়ে খাওয়া মাহিরের পুরনো অভ্যাস। সাদ্দাত হোসেন এবার মাহিরের আধ খাওয়া চায়ের কাপটা থেকে বাকি চাটুকু আলতো করে নিজের কাপে ঢেলে নিলেন। আজকে কোচিং থেকে ফিরে রোজির মাথাটা ধরেছিল খুব, তাই একটু বিশ্রাম করার নামে অসময়েই ঘুমিয়ে পড়েছিল মেয়েটা। ঘুমের মধ্যেই মাগরিব চলে গেল, এশা হতে চলল প্রায়, তাও রোজির ঘুম ভাঙছে না। মেয়েটা এমনিতেই কম ঘুমায়, সারা দিন শুধু পড়া পড়া করে বেরোয়। তাই সে ঘুমালে বাড়ির কেউ ডাক দেয় না সহজে, নিশ্চিন্তে ঘুমাতে দেয়। ফুল, ফুল, বাবু, ঘুমন্ত রোজির কানে পড়ে ডাকছে আসিফ। ভাইয়া। ঘুমের ঘোরেই ঠোঁট উল্টে সাড়া দিল রোজি। চোখ খোল, কিউটি পাই। কিছুক্ষণ ডাকাডাকি করার পর মিটমিট করে চোখ খুলল রোজি। ভারী ঝাপসা দৃষ্টি হাকলা হয়ে আসতেই চোখের সামনে দুটো চকচকে রূপালি চেইন টাইপের কিছু ঝুলে থাকতে দেখল সে। তৎক্ষণাৎ জিনিসগুলোকে বুঝে উঠতে পারল না তার তন্দ্রাচ্ছন্ন মস্তিষ্ক। ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল, কি এগুলো, ভাইয়া? আসিফ ওকে টেনে উঠিয়ে খাটে হেলান দিয়ে বসিয়ে দিল। তারপর ওর পায়ের কাছে বসে হাতের নুপুর জোড়া পায়ে পরিয়ে দিতে লাগলো সযত্নে। রোজি এবার হেলে বসে দেখতে লাগলো আসিফের পরিয়ে দেওয়া নুপুরগুলো। নিপুণ হাতে গড়া অতি সাধারণ ডিজাইনের রূপর নুপুর, গোটাটায় গোল প্যাঁচানো চেইনের কারুকাজ। আর মুখের দিকে সুন্দর একটা প্রজাপতি। প্রজাতির গায়ে কতকগুলো ডায়মন্ড পাথর বসানো, আর নিচে ছোট ছোট কয়েকটা ঝুমকো আটকানো। রোজি মুখ আপনা আপনি হা হয়ে গেল। বিস্ময় বলে উঠল, আল্লাহ! কি সুন্দর, ভাইয়া! উদ্ধৃতি চিহ্ন। পাই পরিয়ে দেওয়া শেষ হলে আসিফ সোজা হয়ে বসে রোজির কপালে চুমু দিয়ে বলল, সুন্দর। তবে আমার ফুলের চেয়ে কম। উদ্ধৃতি চিহ্ন। রোজি এক লাফে নেমে পড়ল বিছানা ছেড়ে। মুখে গোলাপের মতো স্নিগ্ধ হাসি ফুটিয়ে ঘুরতে লাগলো পুরো ঘর জুড়ে। রমণীর হাঁটার তালে তালে ঝুমঝুম করে বেজে চলেছে পায়ের রূপলি ঘুঙুর। রোজি এবার দৌড়ে আসিফের কাছে এসে দুই হাত দিয়ে ওর মাথা জড়িয়ে ধরল, তারপর গালে টুপ করে চুমু খেয়ে বলল, লাভ ইউ, ভাইয়া। ইউ আর দ্য বেস্ট। আসিফ এবার পকেট থেকে একই রকম আরেক জোড়া বের করে বলল, এগুলো পেতনিটাকে দিয়ে আয়। তুবাকে? আচ্ছা, বলেই আসিফের হাত থেকে নুপুর দুটো নিয়ে বেরিয়ে যেতে নিল রোজি। আসিফ আবার ডেকে বলল, আমি যে দিয়েছি এটা বলবি না। তাহলে কি বলবো? কিছুই বলতে হবে না, দিয়েই চলে আসবি। যদি জিজ্ঞেস করে, কে দিয়েছে? ওহ, ফুল, এবার কিন্তু আমি। আচ্ছা আচ্ছা, আমি জানি কি বলতে হবে। ইচ্ছে করেই তোমাকে রাগাচ্ছিলাম, কিচ্ছু বুঝো না তুমি। বন্ধুর সাথে, বন্ধুরই এক দরকারে জুয়েলারির দোকানে গিয়েছিল আসিফ। সেখানে সারি সারি করে অনেকগুলো নুপুর সাজিয়ে রাখা ছিল। সেগুলো দেখে ছোট বোনটার কথা মনে হয়েছিল ওর। ফুলটার পায়ে নিশ্চয়ই ভীষণ মানাবে। খুশিতে জলজল করবে ওর মুখটা। রোজির খুশি মুখটা এক নজর দেখবার আশায় নুপুরগুলোর দিকে এগিয়ে গেল আসিফ। রোজির জন্য নিতে গিয়ে তুবার কথাও মনে হলো। পেতনিটা আবার কি দোষ করল? অগত্যা ওর জন্য এক জোড়া নিয়ে এসেছে। তুবার ঘরে নক করে ঢুকল রোজি। রোজিকে হঠাৎ নিজের ঘরে দেখে তুবা ঠেস মেরে বলে উঠল, আরে বাহ! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ বংশধরের মূল্যবান কদম যুগলের ছোঁয়ায় ধন্য হল তুবার ভাঙা কুঠির। উদ্ধৃতি চিহ্ন। রোজি পাত্তা দিল না তুবার আজগুবি কথাবার্তায়। সে এগিয়ে গিয়ে তুবার মুখের সামনে নুপুর দুটো ঝুলে ধরে বলল, দেখো, কি এগুলো? উদ্ধৃতি চিহ্ন। নুপুর দেখে তুবার কুচকানো মুখটা চকচক করে উঠল মুহূর্তেই। রোজির হাত থেকে খপ করে নুপুর জোড়া নিজের হাতে নিয়ে দেখতে দেখতে বলল, ওয়াও! আমার জন্য এনেছিস? কে দিয়েছে? তা জেনে কি করবে? আমার হাত থেকে পেয়েছ মানে আমিই দিয়েছি। তাই তো, কে দিয়েছে, তা জেনে তার কাজ কি? তুবা আর মাথা ঘামালো না সে বিষয়ে। সে দ্রুত হাতে পড়ে নিল নুপুর দুটো। আহ, কি অপূর্ব লাগছে! মুখে হাত দিয়ে তুবা নিজেই নিজের প্রশংসায় ভেসে যেতে লাগলো মনে মনে।
রোজি হাসি মুখে বলল, খুব সুন্দর লাগছে। তুবা রোজির গাল টেনে দিয়ে বলল, থ্যাংক ইউ রে পচা ফুল। রোজি এবার ওর প্লাজো হালকা উঁচু করে ধরে পা দেখিয়ে বলল, দেখো আমিও পড়েছি। তুবা তাকালো রোজির পায়ের দিকে। একই রকম দুটোই, তাই কম্পেয়ার করার সুযোগটা আর পেল না। বলল, তোকেও সুন্দর লাগছে, দাঁড়া একটা ছবি তুলি। উদ্ধৃতি চিহ্ন। বলেই তুবা বিছানার নিচ থেকে ফোন বের করে রোজির পাশ ঘেঁষে দাঁড়ালো। পায়জামা একটু উঁচু করে ধরে নুপুর দুটো বের করে নিল। তুবার দেখা দেখি রোজিও ওর প্লাজো সামান্য উঁচিয়ে ধরল। তখনই তুবা ওদের জনের নুপুর সজ্জিত সুন্দর পা গুলো ক্যামেরা বন্দি করে নিল। রোজির ফিরে আসার সময় তুবা ওকে শাসিয়ে শাসিয়ে বলল, আমার কাছে যে ফোন আছে তা কাউকে বলবি না। যদি বলিস, তোর 13টা বাজিয়ে দিব। কথাটা যেন মাথায় থাকে। তুবার ঘর থেকে বেরিয়ে এবার রোজি মাহিরের ঘরে উকি দিল। ঘরের লাইট ঝালানো, তবে মাহিরকে দেখা যাচ্ছে না কোথাও। বিছানার উপর ফোন আর ওয়ালেট দেখে রোজি বুঝল ফিরেছে মাহির, হয়তো ওয়াশরুমে। তাই ওই ধীর পায়ে ভিতরে প্রবেশ করে বিছানার উপরে পা ঝুলিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে বের হলো মাহির। পরনে বরাবরের মতোই টি শার্ট আর ট্রাউজার। ফর্সা হাতের কালো লোমগুলো ভিজে লেপ্টে আছে একে অপরের সাথে। রোজির দিকে একবার তাকিয়ে তোয়ালার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কখন ঘুমিয়েছিলিস? সন্ধ্যায়। কিন্তু আপনি বুঝলেন কিভাবে? ঘুম থেকে উঠে তো মনে হয় ফ্রেশও হোসনি। চোখের কোণে পিচুল লেগে আছে। রোজি এবার চকিতে চোখের কোণে হাত দিয়ে পিচুল সরাতে সরাতে বলল, অহ, ঘুম থেকে উঠে আসলেই মুখ ধোয়া হয়নি। মাহির হাত মুখ মুছে এগিয়ে এলো রোজির দিকে। মাহির কাছে আসতেই রোজি ওর পা দুটো সামনের দিকে এগিয়ে দিয়ে প্লাজোটা অল্প উঁচিয়ে নিল। নুপুরগুলো দেখিয়ে দিয়ে ভ্রু নাচিয়ে বলল, ভাইয়া দিয়েছে। সুন্দর লাগছে না? মাহির কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে দেখল নুপুর সজ্জিত রমণীর পা দুটো। দুধে আলতা কোমল ত্বকে অতি সন্তপর্ণে পড়ে আছে রূপালী নুপুর দুটো। রূপালী ঝংকার তোলা পা জোড়া দেখে মাহিরের দৃষ্টিতেই থমকে যায় সকল অনুভূতি, সকল কথা। মাহির এবার মেঝেতে হাঁটু গেড়ে বসে রোজির পায়ের পাতা দুটো মুঠোয় আগলে নিল। তারপর মুখ এগিয়ে নিয়ে ঠোঁট ছুঁয়ে দিল পায়ের উপর পৃষ্ঠে। বিষয়টা এত দ্রুত ঘটেছে যে ওকে বাধা দেওয়ার ফুরসতটুকুও পেল না রোজি। তবে এবার রোজি হকচকিয়ে মাহিরের ঘাড় ঠেলে ওকে সরাতে সচেষ্ট হয়ে উঠল। অস্থির হয়ে বলতে লাগল, মাহির ভাই, কি করছেন? পায়ে মুখ দিয়েছেন কেন? পায়ে ময়লা আছে, সরুন। মাহির ভাই, উদ্ধৃতি চিহ্ন। রোজির বাধা শুনল না মাহির। যতক্ষণ মন তৃপ্ত হলো না হলো, ততক্ষণ পর্যন্ত ঠোঁট ছুঁয়ে রাখল। রোজিও শান্ত হয়ে গিয়েছে, এবার মাহির পা দুটো ওর বুকে ঠেকিয়ে তাকালো রোজির মুখে। এতক্ষণে রোজির প্রশ্নের উত্তর দিতে মুখ খুলল সে, শুধু সুন্দর না, ভীষণ সুন্দর লাগছে। আগে বলুন, আপনি আমার পায়ে মুখ দিলেন কেন? বেজায় রকমের রেগে আছে মেয়েটা। আমার স্পর্শ তোর কাছে বিব্রতকর লেগেছে? তা না, কিন্তু পায়ে ময়লা থাকে তো। পায়ে কেউ চুমু খায়? চুমুর জন্য আমার গালগুলো আছে না? পা জিনিসটা তো অপবিত্র। তর্জনী আঙুল দ্বারা নিজের গাল দেখিয়ে দিয়ে বলল রোজি। মাহির এবার মেঝে থেকে উঠে রোজির পাশে বসল। তারপর ওর গালে একাধারে কয়েকটা চুমু দিয়ে বলল, গোটা তুইটাই আমার কাছে চরম পবিত্র রোজ, তাহলে তোর পা দুটো অপবিত্র হবে কেন? ওগুলো আমার কাছে অতি মূল্যবান কিছু, যেগুলো সারা পৃথিবীতে কেবল 2 পিসই আছে। তাই বলে চুমু খাবেন পায়? ঠোঁট উল্টে বলল রোজি। মাহির রোজির গাল টেনে বলল, চুমুই খাবো। নুপুর পরে তোর পা দুটো এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল টুক করে খেয়ে ফেলি। কিন্তু মানুষের পা তো খাওয়া যায় না। তাই চুমু খেলাম, দুধের স্বাদ ঘোলে মিটালাম। বুঝেছিস? মাহিরের ফানি ভঙ্গিতে বলা কথা শুনে রোজি ফিক করে হেসে দিল। তারপর পা দুটো সোজা করে আবারও সেদিকে তাকিয়ে বলল, আসলেই সুন্দর লাগছে। নুপুর গুলোও সুন্দর। আর কি সুন্দর ঝুমুর ঝুমুর করে বাজছে। বলেই রোজি পা দুলিয়ে নুপুর গুলো বাজাতে লাগল। মাহির মুগ্ধ দৃষ্টিতে কিশোরীর পানে তাকিয়ে বলল, তোর পছন্দ এই ধ্বনি? উদ্ধৃতি চিহ্ন। খুব, খুব, খুব। শরতের আকাশ আজ রাজশাহীর বুকে এক দ্বিধাগ্রস্ত বিষণ্ণতা নিয়ে নেমেছে। সকালটা শুরু হয়েছিল নীল আর সাদা মেঘের লুকোচুরি খেলায়। অথচ দুপুর গড়াতেই সেই আকাশ হঠাৎ গম্ভীর হয়ে মুখ ফিরিয়ে নিল। তারপর বিনা নোটিশেই ঝুমঝুম বৃষ্টি নিয়ে নামল ধরণীর বুকে। বৃষ্টির পানিতে মীর মহলের ছাদ এক অন্য রূপ নেয়। বিস্তৃত ছাদের বুক জুড়ে জমে থাকা পুরনো দিনের রোদ ছায়া এক নিমিষে ধুয়ে যায়। সিমেন্টের টিন দিয়ে ছাওয়া চিলেকোঠার উপর বৃষ্টির ফোঁটা পড়তেই শুরু হয় টুপটাপ শব্দে এক ধরনের নীরব আলাপ। চিলেকোঠার জানালাটি আধখোলা, তার সামনে গিটার হাতে বসে আছে আসিফ। গান গাইছে না, শুধু বৃষ্টি পড়ার সুর তুলছে গিটারে।
আসিফ যখন গিটারের তারে বৃষ্টির একঘেয়ে সুরের মাঝেও কোনো এক বিশেষ সুরকে খুঁজে ফিরছে, ঠিক তখনই চিলেকোঠার আধখোলা দরজার ওপারে ছাদের ভেজা অংশে একটি ছায়া পড়ল। তুবা এলো ছাদে। বৃষ্টির স্নিগ্ধতা যেন তার অপেক্ষাতেই ছিল। মেয়েটা দ্বিধা ছাড়াই নিজেকে সঁপে দিল প্রকৃতির হাতে। চোখে মুখে তার বিরাট আনন্দের ঝিলিক। পলকেই আসমানের ভারী বর্ষণ ছুঁয়ে দিতে লাগল রমণীর গোটা সত্তাকে। পরনের থ্রিকোয়ার্টার লেগিংস আর টি শার্ট মুহূর্তেই ভিজে জুবুথুবু হয়ে উঠল। মাথার পিছনে চুলগুলো আলতো করে বাঁধা উঁচু পানিটেল করা, পনিটেলের গোড়া দিয়ে টুপটুপ বৃষ্টি ঝরছে। ছাদের পুরনো সিমেন্টের মেঝেতে বৃষ্টির জল জমে প্রায় 1 ইঞ্চি গভীর একটা ছোট পুকুর তৈরি হয়েছে। সেই পানিতেই অর্ধ নিমজ্জিত হয়ে আছে রমণীর নগ্ন পদযুগল। গোড়ালির ঠিক উপরে মিশে থাকা একজোড়া রূপালী নুপুরও ভিজে চপচপে হয়ে উঠেছে। দিন দুনিয়ে ভুলে উন্মুক্ত মনে লাফিয়ে চলছে রমণী। পায়ের প্রতিটি আঘাতে জমে থাকা পানি চারপাশে ছড়িয়ে ছোট ছোট ঢেউ তৈরি করছে। সেই সাথে নুপুরের ছোট ছোট ঘুংরুতে সৃষ্ট রিনিঝিনি শব্দতা মিলিয়ে যাচ্ছে বৃষ্টির টুপটাপের ভেতর। শিল্পীর কাছে এক বিরাট শৈল্পিক দৃষ্টান্ত, কবির কাছে এক জীবন্ত কবিতা। চিলেকোঠার জানালার আড়ালে বসে থাকা আসিফের আঙুলগুলো গিটারের তারে থমকে গিয়েছে অনেক আগেই। পলক পড়ছে না চোখের, পড়া সম্ভবও নয় এই মুহূর্তে। ওর নির্বাণ হৃদয় কেবল একটা কথাই বলে উঠল, এই রূপের আড়ালে লুকিয়ে থাকা কি আদৌ সম্ভব তার প্রেমিক সত্তার পক্ষে? হঠাৎ আসিফের মুগ্ধ দৃষ্টি হিংস্র হয়ে ওঠে। পাশের 3 তলা ছাদ থেকে একটা ছেলে ভিডিও করছে তার জীবন্ত কবিতাকে। আসিফ গিটারটা ছুড়ে দিয়ে দ্রুত পায়ে চিলেকোঠা থেকে বেরিয়ে এলো। অনাকাঙ্ক্ষিতভাবে আসিফকে এখানে দেখে খানিক চমকে উঠল তুবা। আসিফ ওকে কোন প্রকার কথা বলার সুযোগ না দিয়েই বাহু ধরে টানতে টানতে চিলেকোঠার ভিতর নিয়ে যেতে লাগল। এর মধ্যেই সে পিছন ফিরে এক লহমায় প্রয়োগ করে নিল ভিডিও করা ছেলেটিকে। ছেলেটি আসিফের চোখে কি দেখল কে জানে। সে শুকনো ঢোক গিলে সঙ্গে সঙ্গে প্রস্থান করল সেখান থেকে। চিলেকোঠায় এসে দাঁড় করিয়ে দিতেই তুবা আসিফের গালে কষিয়ে একটা চড় দিয়ে বসল। তবে ওর ফিনফিনে কোমল হাতের চড় আসিফের মাথাকে সামান্য নড়াতেও পারল না অবধি। তাতেও মন ভরল না তুবার। ক্ষোভের ঠেলায় ফোপাতে ফোপাতে এবার সে আসিফের প্রতি অবমাননার ঝুড়ি খুলে বসল। তোকে বলিনি আমার সামনে না আসতে? কি মধু পাস আমার কাছে? লেলচা কুকুরের মতো আমার পিছনে পড়ে না থাকলে তোর হয় না, তাই না? আমি যে তোকে পছন্দ করি না, তা বুঝতে পারিস না? জীবনটা নর্ক করে দিয়েছিস তুই। ঠাস ঠাস ঠাস। কথা শেষ করার আগেই আসিফ দৃঢ় হাতের কষানো থাপ্পড় আছড়ে পড়ল তুবার গালে, 2 গালে পরপর 3টে। প্রথম থাপ্পড়ে উল্টে পড়ার ফুরসতটুকুও দেওয়া হয়নি মেয়েটাকে, তার আগেই দ্বিতীয় থাপ্পড় আছড়ে পড়ল, এরপর তৃতীয়। এভাবে একে একে 3 বার। এবার থামল আসিফ, কিন্তু দম নেওয়ার আগেই তুবার ক্ষীণ দেহটা লুটিয়ে পড়ল মেঝেতে। আসিফ ধরল না, লুটিয়ে যেতে দিল। আসিফের দিকে তাকিয়ে থাকা তুবার বড় বড় চোখ দুটো এবার নিঃশব্দে বুজে এলো। আসিফ দিন দুনিয়া ভুলে পাশের একটা চেয়ারে বসে পড়ল। চোখের সামনে পড়ে আছে তুবার নিথর দেহ, তবুও আসিফের চোখে কোন ব্যাকুলতা নেই, বরফের মতো শীতল দৃষ্টি তার। বাইরে এখনো তুমুল বৃষ্টির তাণ্ডব চলছে। বৃষ্টির রিমঝিম শব্দ ব্যতীত আর কোন শব্দ নেই চিলেকোঠার এই নিস্তব্ধ ঘরে। আসিফ চেয়ারে বসে উড়ুতে কুনুই ঠেকিয়ে, নিচের দিকে সামান্য হেলে বসে আছে। তুবাকে আনতে গিয়ে সে নিজেও কাকভেজা হয়ে উঠেছে। পরনের প্যান্ট টি শার্ট দুটোরই জুবুথুবু অবস্থা। আসিফ এক ধ্যানে তাকিয়ে আছে তুবার মুখে। ফ্যাকাশে গাল দুটোতে আঙ্গুলের রক্তিম ছাপ সুস্পষ্ট। ঘড়ির কাঁটাতে প্রায় 10 মিনিট অতিবাহিত হল। তবে চিলেকোঠার এই ঘরটিতে সময় থমকে বসে আছে। আসিফও বসে আছে একইভাবে। 12 মিনিটের মাথায় চেয়ার ছেড়ে তুবার মাথার পাশে বসল আসিফ। মেয়েটার অর্ধেক ভর নিজের কোলে উঠিয়ে মাথাটা বাহুর ভাঁজে জড়িয়ে নিল। তারপর এলোপাতাড়ি ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগল রমণীর সারা মুখ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার অপেক্ষা। পশ্চিমের শেষ আলোয় মেঘের কিনারাগুলো তখন সোনালি রেখায় আঁকা। ছাদের কার্নিশে বাইরের দিকে পা ঝুলিয়ে বসে আছে আসিফ, বরাবরের মতোই হাতে তার প্রিয় সঙ্গী গিটারখানা। সামনের দিগন্ত আকাশের দিকে তাকিয়ে গানের সুরে ডুবে গেল সে। প্রেম যে বোবা, প্রেম যে কালা, তাই প্রেমে এত জ্বালা, এই জ্বালায় পরাণ কান্দে রে। হিয়া জলে পিয়ার দর্দে। গানের মাঝেই মাহির নিঃশব্দে এসে দাঁড়ালো আসিফের পিছনে। মনোযোগী শ্রোতার মতো গান শেষ হওয়া পর্যন্ত নীরবে দাঁড়িয়ে রইল। গান থামতেই মাহির এক পা এগিয়ে আলতো করে আসিফের কাঁধে ডান হাতটি রাখল। কাঁধে হাতের স্পর্শ পেয়ে চকিতে মাথা ঘুরিয়ে পিছনে তাকালো আসিফ। মাহির কাঁধে হাত রেখেই ওর পাশে বসল। পুরুষালী আকর্ষণীয় ঠোঁটে হালকা হাসি টেনে বলল, সুরের সাথে সাথে ফ্লোটাও দারুণ তোর। ব্র্যান্ডে কাজ করতে পারিস তো, খ্যাতি পাবি ভালো।
সে তো তোমারও দারুণ, তাহলে চলো দুজন মিলেই একটা ব্র্যান্ড গঠন করি, কারিম ভাইকেও টেনে নিব, আর বাইরে থেকে শুধু কয়েকজন এন্ডোর্সি নিয়ে নিব। আর নাম দিব চিলেকোঠার সুর। দেখবে কোন দ্বিধা ছাড়াই আমাদের ব্র্যান্ড দেশের অন্যতম নামকরা ব্র্যান্ড হয়ে উঠবে। কি বলো? মাহির কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল আসিফের দিকে। তারপর বলল, একটা ভাঙাচোরা গিটার হাতে ছাদের কার্নিশেই আমাদের ভালো মানায়। জাঁকজমকপূর্ণ মঞ্চ আমাদের জন্য নয়। ছেড়ে দে। বলেই দুই ভাই একসাথে হু হু করে হেসে উঠল। তোমার শেয়ার বাজারের খবর কি? মাহির কপাল কুঁচকে বলল, বনজামাইয়ের উপর দ্বিধা টানছিস? 2 মাস কিন্তু পুরাইনি এখনো। আরে না, 2 মাস কেন, 2 বছর সময় নিলেও নিতে পারো। আমি জানি তুমি ফুলকে ছাড়বে না কখনো। আমি এমনই জিজ্ঞেস করলাম। আলহামদুলিল্লাহ, সব ভালো যাচ্ছে। কিন্তু শেয়ার বাজার তো, এখানে রাতারাতি পরিস্থিতি পাল্টে যায়। বাদ দে, তোর কি খবর? রেজাল্ট কবে? সামনের মাসেই দেওয়ার কথা। উদ্ধৃতি চিহ্ন। গ্রেড 3 75-এ ভিড়বে তো? ইনশাআল্লাহ। ভালো। মাস্টার্স কি রাবি থেকেই করবি? ভাবছি দূরের কোন বিশ্ববিদ্যালয় থেকে করব। বাড়িতে আর কতদিন বন্দি থাকব, বলো? একটু ব্যাচেলর জীবনটা উপভোগ করে আসি। যা ভালো মনে হয় তোর। দিগন্ত আকাশে রক্তিম মেঘের নীরবতা অনুসরণ করে, এই দুই ভাইয়ের মাঝেও গভীর নিস্তব্ধতা নেমে এলো। কীর্তনের সেই নীরবতা ছাপিয়ে মাহির বলে উঠল, তুবার প্রতি এমন আগ্রাসী আচরণ তোর প্রতি ওর মনে বিরূপ প্রভাব ফেলছে, আসিফ। মাহিরের কথায় তাচ্ছিল্য হাসল আসিফ। আমার জন্য ওর মনে কোনোদিনই কোনো সদর্থক মনোভাব ছিল না, ভাই। তুবার বয়সী বা কত আসিফ? এত তাড়াতাড়ি সবকিছু বিচার করা সম্ভব না। তুমি ওকে চিনো না, মাহির ভাই। বয়সের দিক দিয়ে পিছিয়ে থাকতে পারে, কিন্তু অন্য সব দিয়ে সে প্রো ম্যাক্স। শুধু আমি ওর সমস্যা, আমার চেহারা ওর অপছন্দের তালিকায় শীর্ষে। ওর কথায় মন খারাপ করিস না। কিশোরী বয়সটায় এমন, ওরা রঙে থাকে। ভালো জিনিস বেছে নেওয়ার ক্ষমতা থাকে না ওদের। বয়সটা একটু ভারিক্কি হলে ঠিকই তোকে বুঝবে। আমার ভয় হয় মাহির ভাই। আমি মরীচিকার পিছনে দৌড়াচ্ছি না তো? মাহির আসিফের কাঁধে আলতো করে হাত রাখল। বলল, আসিফ তুবার বয়স এখন 17। 18 না হওয়া পর্যন্ত কিভাবে এগোব বল? আর একটা বছর, তোর মাস্টার্সটাও এর মধ্যে শেষ হোক। ওই বুঝবে না ভাই। বুঝবে, অবশ্যই বুঝবে। আমার বোনটা অতটাও অবুঝ নয়। আর বাড়িতে, উদ্ধৃতি চিহ্ন, সেই চিন্তা তোকে করতে হবে না। তুই অযোগ্য নস কোন দিক দিয়েই। এখন শোন, তুবার প্রতি অমায়িক হতে হবে তোকে। প্রতিটা নারীরই একটা কোমল দিক আছে। সেখানেই নিজের জন্য একটা জায়গা করে নিতে হবে। ওরা যত্ন আর ভালোবাসার কাঙাল হয়। যত্নে গড়তে হয় তাদের। একটা নারী সুদর্শন জীবনসঙ্গিনীর আগে একটা যত্নবান জীবনসঙ্গী চায়। অথচ আমি সুদর্শন নই বলে আমাকে যত্নবান হয়ে ওঠার সুযোগ দেওয়া হচ্ছে না। কে বলেছে, তুই সুদর্শন না? তুই ভারী সুদর্শন। পুরুষ তো আর ফর্সা চামড়ার জোরে সুন্দর হয় না। পুরুষ হয় সুদর্শন। রং চামড়ার নিচে বয়ে চলা টগবগে রক্তকণাগুলোই তাদের আসল সৌন্দর্য। কঠোর আত্মবিশ্বাস আর দায়িত্ববোধের জোরে তারা হয়ে ওঠে সুদর্শন। আর কোনো নারীর প্রতি যত্নবান হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগগুলো নিজেকেই খুঁজে নিতে হয়। কেননা নারীরা যত্নবানদের সুযোগ দেয়, সুযোগ দিয়ে কাউকে যত্নবান বানায় না। বাড়ির সব মহিলারা দল ধরে শপিং এ বেরিয়েছেন আজকে। প্রতি মাসের একবার এই দলীয় শপিং আয়োজিত হয়ে থাকে এই পরিবারে। তবে রোজিকে খুব জরুরি ছাড়া সাথে নেওয়া যায় না। মা চাচিদের ধৈর্যের সাথে তাল মিলিয়ে সারা মল ঘুরে বেড়াতে বেজায় বিরক্তবোধ করে মেয়েটা। শপিংয়ে যাওয়ার কথা শুনলেই অজুহাত খোঁজে না যাওয়ার জন্য। এমনি ভাবে আজকেও ক্লাস টেস্টের অজুহাতে বাড়িতেই রয়ে গিয়েছে সে। সেদিন বৃষ্টিতে ভেজা আর আসিফের থাপ্পড়ের প্রভাবে গত 4 দিন যাবৎ জ্বরে বিছানাগত হয়েছিল তুবা। কালকে একটু কেমেছে জ্বর, আর আজকে শপিংয়ে যাবার কথা শুনে বাকিটাও ছেড়ে গিয়েছে। এবং সবার আগে কোমর বেঁধে তৈরি হয়ে একেবারে নাচতে নাচতে শপিংয়ে বেরিয়েছে সে। দুপুরের পরপরই বেরিয়েছে সবাই, ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাবে, এতে কোন ভুল হবার সম্ভাবনা নেই। বাড়িতে এখন শুধু রোজি, মাহির, সাদ্দাত হোসেন আর কয়েকজন কাজের মহিলা। রোজি বরাবরের মতোই তার পড়ার টেবিলে, সাদ্দাত হোসেন তার অফিস রুমে, আর মাহির অফিসে যাবার জন্য রেডি হচ্ছে। মাহির তৈরি হয়ে নিচে এসে কাজের মহিলাদের থেকে জানতে পারল, রোজি বাদে বাড়ির সবাই এখন শপিংয়ে। এ কথা শুনে রোজির সাথে একটু সময় কাটানোর সুযোগটা হাতছাড়া করতে চাইল না সে। একজন মহিলাকে 2 কাপ দুধ চা বানাতে বলে বাড়ির বাগানের দিকে হাঁটা দিল মাহির। মীর বাড়ির বিশাল বাগানের একপাশে অল্প কিছু জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে একটি কাঠের ঘর। বাঁশ, কাঠ, খড়,
মাটি ইত্যাদি দিয়ে গড়া আসবাবপত্র দিয়ে আদিম পদ্ধতিতে সাজানো এই ঘরটি শহরের আভিজাত্য জীবনযাপনের মাঝে একটু ভিন্ন কিছু উপভোগ করার লক্ষ্যে বানানো হয়েছে এটিকে। ঘরটির সাথে লাগানো লম্বা লম্বি একটা বারান্দা আছে। বারান্দার পাশ ঘেঁষে সারি সারি শুকনো বাঁশ আর কাঠের উপর দাঁড়িয়ে আছে খড়ের ছাউনি। বাঁশের থাম্বাগুলোর মাঝে মাঝে ঝুলে আছে পাঠের সিকা, আর সিকার উপর উপর সারি করে সাজানো ছোট বড় মাটির হাড়ি। বারান্দার একপাশে পাতানো আছে বেতের তৈরি একটি গোল টেবিল আর কয়েকটি চেয়ার। উপরে খড়ের ছাউনি আর মাটিতে কাঠের নকশা করা মেঝে। ঘরের ভিতরেও আভিজাত্যের কোন ছোঁয়া নেই, আছে শুধু প্রাচীন রুচির এক অন্যান্য নিদর্শন। ঘরটির দক্ষিণ দিকে ছোট মোট একটা কাঠের জানালা। এখানে দাঁড়িয়ে দক্ষিণা বাতাস গায়ে মেখে বাগান বিলাস করা যায় অনায়াসে, বাতাসের সাথে ভেসে আসে ফুলের সুঘ্রাণ। পিঠে করে রোজিকে বাগানের সেই ঘরটির সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল মাহির। তারপর রোজির পানে হাত বাড়িয়ে দিয়ে বলল, 2 কাপ ধোয়া উড়া চায়ের উষ্ণতায় আপনার মূল্যবান কিছু সময় যদি ধার নিতে চাই। রোজি এক গাল হেসে মাহিরের হাতে হাত রাখল, তারপর চোখে চোখ রেখে বলল, তবে দিলাম ধার। মাহির এবার রোজির হাত ধরে উঠে গেল বারান্দায়। একটা চেয়ার টেনে দিয়ে মাথা নত করে রোজিকে আসন গ্রহণ করতে ইশারা করল। রোজি বসল মাহিরের বাড়িয়ে রাখা চেয়ারে। দৃষ্টি গেল সামনের সজ্জিত টেবিলটির দিকে। টেবিলের উপর একটা কাঠের কেটলি আর দুটো মাটির কাপ প্লেট সেট রাখা। আর একদিকে একটা বেতের বাস্কেটে করে রাখা আছে ডজন খানেক তাজা লাল গোলাপ, যাদের চেহারা মাহিরের একান্ত গোলাপটার মতোই স্নিগ্ধ আর হাস্যোজ্জ্বল। মাহির কেটলি থেকে দুটো কাপেই দুধ চা ঢেলে দিল। রোজি সরাসরি মুখে তুলল না, বরং কাপের মুখে পড়ে ফু দিতে লাগলো ক্রমাগত। মেয়েটা গরম চা খেতে পারে না, ওর জিহ্বা পুড়ে যায়। তাই সে ফু দিয়ে দিয়ে শরবত বানিয়ে চা পান করে। রোজির পরনে একটা লাল টুকটুকে লাল রঙের গোল ফ্রক। সামনে কুচি দেওয়া ঝালর থাকায় আলাদা করে ওড়না নেওয়ার প্রয়োজন হয়নি। তেলুক চুলে মাঝ রবারর সিথি করে লম্বা বেনি পাতানো। বেনির মাথায় লাল ফিতে দিয়ে ফুল করে দিয়েছে শাহিদা বেগম। মাথায় তেল দেওয়ার সময় কপালেও কিছুটা তেল লেপটে গিয়েছে হয়তো, ফলে এক অদ্ভুত রকমের চকচক করছে সুগঠিত কপালটা। একেই বলে কি না খাঁটি বাঙালি কিশোরী। চায়ের কাপে ফু দেওয়ার ধরনটাও ভিন্ন কিশোরীর। ফু দেওয়ার সময় গাল দুটো ফুলে টইটম্বুর হয়ে উঠছে তার। আর ঠোঁট। বিশেষ দৃষ্টিতে সেদিকে তাকানোর সাহস করল না মাহির। উহা তাহার লাগি মস্তবর আপদ। রোজির সাথে তাল মিলাতে মাহির ধীরে ধীরে চায় চুমুক দিচ্ছে। তবুও রোজির চা ঠান্ডা হতে হতে মাহিরের কাপ প্রায় অর্ধেক হয়ে এলো। রোজি এবার প্রথমবারের মতো চায়ের কাপে চুমুক বসিয়ে তাকালো মাহিরের দিকে। একটা হালকা আকাশি রঙের প্লেন শার্ট মাহিরের পরনে। হাতা দুটো কয়েক পল্ট দিয়ে কুনুইয়ের একটু নিচে তুলে রেখেছে। কাপের হাতল ধরে রাখা ডান হাতের কবজিতে বাঁধানো রোলেক্স ঘড়িটির অয়স্টার বেল্টে এক ফালি রোদ নিঃশব্দে প্রতিফলিত হচ্ছে। এই দৃশ্য পৌরুষদীপ্ত হাতটির মোহময় সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি করে দিয়েছে যেন। এক ধ্যানে সেই দিকেই তাকিয়ে আছে রোজি। মাহির বুঝল রোজির চাহনি, তাই সে কাপের হাতল থেকে হাতটা সরিয়ে টেবিলের উপর রাখা রোজির হাতের উপর রাখল আলতো করে। এতে রোজি চকিতে মাহিরের দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসল। নির্বতায় কিছু মুহূর্ত পার হয়ে গেল। মাহির এবার বাস্কেট থেকে একটি তাজা গোলাপ তুলে রোজির দিকে এগিয়ে ধরে বলল, আপনার চায়ের কাপে প্রতিটা বিকেল আমি আমাদের নামে চুরি করতে চাই। এই অধম চোরকে কি সঙ্গ দিবেন, প্রিয় বেগমজান? আজীবনের জন্য। রোজি স্থির হয়ে ফুলটির দিকে তাকিয়ে ভাবতে লাগলো কি বলবে সে। কিভাবে প্রত্যুত্তর করলে ওর মাহির ভাইয়ের মন ভরবে। মনে মনে কথা সাজাতে লাগলো মেয়েটা। কিছুক্ষণ ভাবার পর মাহিরের হাত থেকে ফুলটা নিয়ে নাকের কাছে ধরল। গোলাপ ঘ্রাণ থাকে না তেমন একটা, তবুও কিশোরীর নাসারন্ধ্র অমৃতের স্বাদ পাচ্ছে। আহ, কি সুঘ্রাণ! রোজি নাক টেনে সবটুকু শোষণ করে নিল। তারপর মাহিরের দিকে তাকিয়ে বলল, শুধু বিকেল কেন মাহির ভাই? আপনি আমার জীবনের প্রতিটি সেকেন্ডই চুরি করতে পারেন, আমি আমার নিঃশ্বাসটুকু আপনার জিম্মিতে তুলে দিতে রাজি। এবং এই চুরিতে আপনি আপনার বেগমজানের অবিচল সঙ্গ পাবেন, শুধু এই ইহকালে না, পরকালেও। আমরা একসাথে চুরি করব, প্রতিটি কাল লিখব আমাদের নামে। ঘরের দক্ষিণা জানার কাছে দাঁড়িয়ে বাগানের দিকে তাকিয়ে আছে। একটা সাধারণ মেয়ের মতো ফুল জিনিসটা রোজিরও খুব পছন্দের। নানান রকম ফুলের দর্শনে রমণীর মন ফুরফুরে হয়ে ওঠে। ওর নিজের ঘরের জানালা দিয়েও বাগানের এই দিকটা দেখা যায়। রোজি মুগ্ধ হয়ে ফুলের গাছগুলোর দিকে তাকিয়েছিল, তন্মধ্যেই কানের কাছে ঝুমঝুম আওয়াজে ওর ভ্রম কাটল ওর। আওয়াজের উৎস খুঁজতে পিছনে ঘুরতেই কাজ ঘেঁষে মাহিরকে দাঁড়িয়ে থাকতে দেখল। রোজি চিরায়ত মুচকি হেসে তাকালো মাহিরের মুখে। মাহির, রোজির ডান হাতটি নিজের হাতে নিয়ে তাতে একটা ঘুংরু বালা পরিয়ে দিতে লাগল। একইভাবে অপর হাতেও পরিয়ে দিল।
পরানো হতেই রোজি ওদিক ওদিক হাত ঘুরিয়ে দেখতে লাগলো, সোনালি রঙের মোটামুটি গর্জিয়াস বালা দুটো। বালাটা প্যাঁচানো চুড়ির মতো হলেও মাঝখানে পরপর 5টি ঘুঙুর ঝুলছে, মাঝখানের ঘুঙুরটা বেশ লম্বা, আর দুই ধারের গুলো তার তুলনায় অনেকটাই খাটো। হাত নাড়ানোর সাথে সাথে ঝুমঝুম আওয়াজ তুলে বালা দুটোও নেচে উঠছে। মাহির বলল, পছন্দ হয়েছে? খুব, খুব, খুব। তাহলে এবার আমাকে চুমু দে। বলেই মাহির ওর মুখটা রোজির দিকে হেলে ধরল। রোজি মাহিরের দুগালে টুপাটুপ করে দুটো চুমু একে দিয়ে হাসি মুখে তাকালো মাহিরের দিকে। কিন্তু খুশি হতে পারল না মাহির। ওর মন ভরেনি। মাহির বলল, হয়নি, ঠোঁটে দে। রোজি এবার আলতো করে মাহিরে অধরে নিজের কোমল অধর জোড়া ছুঁয়ে দিল। অতি আলতো স্পর্শ, তবুও মাহির রোজির মাথার পিছনে হাত দিয়ে ওকে আটকে রাখল। গভীর কোন চুম্বন নয়, অথচ অনুভূতির সমুদ্র ভীষণ গভীর। গভীর, নিঃশ্বাসের তীব্রতা। মাহির তার সহ্যের সীমানা শেষ প্রান্তে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত আটকে রাখল রোজিকে। বয়সের প্রকৃতিক কিছু চাহিদা মাথাচাড়া দেওয়া আগেই মাহির নিজেই পিছু হাঁটে এলো সে। তার কোন আচরণ রোজির ভিতরে বিন্দুমাত্র অস্বস্তি সৃষ্টি করুক তা সে চায় না। রোজিকে ভালো রাখতে যেখানে মাহির নিজের জীবন উৎসর্গে কবুল করেছে, সেখানে আত্মিক সংযম তো নিতান্তই তুচ্ছ ব্যাপার। মাহির ধৈর্য ধরবে। তার বিশ্বাস, সময়ের স্রোতে তার অপেক্ষার সুন্দর একটা পরিণতি লেখা আছে। রোজির ভালোবাসা নিজেই এসে জড়িয়ে নিবে তার সত্তাকে। একটা সুস্থ সুন্দর এবং পরিপূর্ণ একটি দাম্পত্য জীবন রচনা করবে তারা। মাহির এবার আরো দুটো লাল বাক্স এগিয়ে দিল রোজির দিকে। রোজি হাতে নিয়ে বলল, কি এগুলো? উদ্ধৃতি চিহ্ন। খুলে দেখ। প্রথম বক্সটা খুলতেই দুই গোছা সোনালি চিকন চুড়ি বেরিয়ে এলো। রোজি বিস্ময় দৃষ্টিতে তাকালো মাহিরের দিকে। রোজির দৃষ্টি উপেক্ষা করে মাহির নিজেই দ্বিতীয় বক্সটা খুলে সেখান থেকে আরো 4টে ঘুঙরু বালা বের করল। তবে এগুলো আগের দুটো থেকে একটু হালকা গড়নের। রোজি বলল, এগুলোও আমার জন্য এনেছেন? না, আমি পরব। আমার জন্য এনেছি। কিন্তু এতগুলোর কি দরকার? এই দুটোই তো যথেষ্ট ছিল। না ছিল না। এখন থেকে পরপর এক একটা আইটেম পরবি আর আমার সামনে ঝুমুর ঝুমুর আওয়াজ তুলে ঘুরে বেড়াবি। ঝুমুর ঝুমুর আওয়াজ আপনারও পছন্দ, মাহির ভাই? হুম। আচ্ছা, তাহলে সবসময় পরে থাকব। এই চরম মিথ্যাটো অনায়াসে বিশ্বাস করে নিল বোকা রোজি। অথচ এমন ঝুমঝুম শব্দ মাহিরের কাছে ভীষণ বিরক্তিকর। নূপুর, হেয়ার ড্রায়ার, ওয়াশিং মেশিন, এই সব কিছুর শব্দই তার শ্রবণেন্দ্রিয়কে অস্বস্তিতে ফেলে। তাই সে এসব আওয়াজ এড়িয়ে চলার চেষ্টা করে। কিন্তু যেখানে রোজির পছন্দ জড়িয়ে আছে, সেখানে নিজের শ্রবণেন্দ্রিয়ের ভালো মন্দ বিচার করার সময় মাহিরের নেই। তার কাছে নিজের আগেও অগ্রাধিকার পায় তার রোজির পছন্দ, রোজির আনন্দ। সেদিন মেয়েটা কত উৎসাহ নিয়ে বলেছিল, নূপুরের ঝুমুর ঝুমুর আওয়াজ তার খুব পছন্দ। ওর প্রতিটি পছন্দ অপছন্দের দিকে খেয়াল রাখে মাহির, তাই রোজি এই কথাটাও খুব জোরালো ভাবে মস্তিষ্কে ধারণ করেছিল মাহির। তবে মাহির নূপুর দেয়নি রোজিকে। এক ভাই তার ছোট বোনকে ভালোবেসে কিছু দিয়েছে, এই ভালোবাসাটুকুকে অসম্মান করতে পারে না সে। তাই মাহির বিকল্প হিসাবে ঘুঙরু বালা আর চুড়ি এনেছে, এগুলোও তার রোজের পছন্দের ধ্বনি উৎপন্ন করতে সক্ষম। রোজি এক মনে তাকিয়ে দেখছে হাতের বালা দুটো। মাঝে মাঝে আবার হাত ঝাঁকিয়ে আওয়াজ করছে ইচ্ছে করেই। এবার অনামিকা আঙ্গুলের আংটিটা দেখিয়ে দিয়ে বলল, এই আংটিও আপনিই দিয়েছিলেন, মনে আছে? আমি কখনো আঙ্গুল থেকে খুলি না এটা। মাহির তাকালো আংটিটার দিকে। বালাগুলোর সাথে বেশ মানিয়েছে হাতে। মাহির রোজির হাতখানা তুলে একটা উষ্ণ চুমু একে দিল আংটিটার উপর। রেজি এবার আরো ভালো করে দেখে ভেবে ভেবে আপন মনে বলতে লাগলো, আংটিটা আর বালাগুলো দেখতে একই রকম। মানুষ মনে করবে এগুলোও স্বর্ণের। না বললে বুঝতেই পারবে না। এক্কেবারে স্বর্ণের অলংকারের মতো দেখতে। তাই না? স্বর্ণের মতো না, স্বর্ণই এগুলো। হাহ, চকিতে রোজি অবাক দৃষ্টি নিক্ষেপ করল মাহিরের পানে। কি? এবার রোজি তাড়াতাড়ি করে হাতের বাক্সগুলো মাহিরের কোলে রেখে বলল, এতগুলো স্বর্ণ আপনি আমাকে দিয়েছেন কেন? কেন, কি সমস্যা? উদ্ধৃতি চিহ্ন। অনেক সমস্যা, আপনার কাছেই রাখুন। কানের নিচে একটা চটকানি খেতে না চাইলে, যা দিচ্ছি, চুপচাপ নে। মাহির ধমকে মুখটা চুপসে গেল রোজির। কাচুমাচু মুখে আস্তে করে বলল, এত দামি জিনিস আমি কিভাবে সামলে রাখব? হারিয়ে যায় যদি? গেলে যাবে, আবার কিনে দিব। অপচয়। তোকে ভাবতে হবে না অত। বউকে মন মতো সাজানোর সামর্থ্য আল্লাহ দিয়েছেন আমাকে। বউ আর অর্থ দুটোই আল্লাহর বিশেষ নিয়ামত। তাহলে বউয়ের জন্য অর্থ খরচ করতে দ্বিধা কিসের? মীর মহলের প্রতিটি কোণ এখন ঝুমঝুম ধ্বনিতে মুখরিত। দুই কিশোরীর উচ্ছল হাত পায়ের ছন্দে পুরো বাড়ি মেতে থাকে।
ছোট ছোট ধাপের ঝুমঝুম সুরের তানে নেচে ওঠে মীরমহল। আর ছোট ছোট হাতের চালনায় পোক্ত হয় সেই সুর। আপনি তো জানতেন, আমার ছেলেটা রোজিকে ভালোবাসে। তাহলে কেন আপনি তানজিলার ভাইপোর সাথে ওর আকুদের কথা পাকা করেছেন? আপনার কাছে আমরা কেন এত গুরুত্বহীন বলুন? মানুষ হিসেবে হলেও পছন্দ অপছন্দের এতটুকু মূল্য তো পাবো আমরা। এভাবে আর কতদিন? বাধ্য স্ত্রীর মুখে নিজের প্রতি এই অকপট ভর্ৎসনা শুনে চড়চড়িয়ে উঠলেন সাদ্দাত হোসেন। শাহিদা বেগমের দিকে চোখ গরম করে তাকিয়ে চড়া কণ্ঠে বললেন, শাহিদা, তোমার কণ্ঠনালী দিন দিন লম্বা হয়ে যাচ্ছে, বুঝতে পারছ? শাহিদা বেগম একেবারে চুপ হয়ে গেলেন। আর একটি মাত্র শব্দ উচ্চারণের সাধ্য নেই এই সরলা নারীর। চোখের কোণে জমে ওঠা জলটুকু আঁচলে মুছে নীরবে বেরিয়ে গেলেন সাদ্দাত হোসেনের ঘর ছেড়ে। রকিং চেয়ারে অস্থির চিত্তে দুলছেন সাদ্দাত হোসেন। ডান হাতের কুনুই চেয়ারের হাতলে ঠেকিয়ে কপালের ভাঁজে আঙুলের ডগা ঘষছেন ক্রমাগত। তন্মধ্যেই তানজিলা বেগম দরজায় নক করলেন। সাদ্দাত হোসেনের অনুমতি পেয়ে প্রবেশ করলেন তিনি। সাদ্দাত হোসেন সংক্ষিপ্ত ইশারায় সামনের সোফায় বসতে বললেন তাকে। তোমার ভাই ফিরেছে? জি ভাইজান, গত রাতে ফিরেছেন। কথা বলেছ? না, ফোনে তেমন কিছু বলা হয়নি। ভাবছি আজকে বিকেলে যাব ও বাড়িতে, তারপর সামনাসামনি বসে বলবো। আচ্ছা, ভালো, যাও ঘুরে আসো। উনাদের কেউ দাওয়াত করে আসবে। তবে এখনই বিয়ের ব্যাপারে কিছু বলার দরকার নেই। রোজির ব্যাপারেই কোন কিছু বলার দরকার নেই। আরও দিন যাক। কিন্তু ভাইজান আপনিই তো সেই দিন বললেন। তানজিলা, আমাকে কোন প্রশ্ন করো না বোন। তুমি চাইলে বাপের বাড়ি থেকে ঘুরে আসতে পারো। সাথে উনাদেরকে দাওয়াত করে এসো একদিন, কিন্তু কোন উল্লেখ্য বিষয় ছাড়া। দুদিন বা বেলা যাই হোক, অতিথি সেবা নিয়ে ফিরে যাবেন তারা। ঠিক আছে, ভাইজান। সাদ্দাত হোসেনের ঘর থেকে বেরিয়ে গটগট পায়ে নিজের ঘরের দিকে হাঁটা দিলেন তানজিলা বেগম। ঘরে ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়ে ফোন করলেন লুৎফর রহমানকে। রাগের তোড়ে তীব্র গরম নিঃশ্বাস ফেলছেন ভদ্রমহিলা। ওপাশ থেকে কল রিসিভ হতেই চেঁচিয়ে উঠলেন তিনি। রোজির আব্বু, তুমি ভাইজানকে মানা করেছ তাই না? হঠাৎ পত্নীর মুখে অযাচিত কথা শুনে বিস্মিত হয়ে পড়লেন লুৎফর রহমান। কপাল কুঁচকে বললেন, কি বলছো? কি মানা করেছি? কুয়ারা করছো আমার সাথে? আমার ভাইয়ের ছেলেকে পছন্দ না, তাই না? মেয়েকে কোন রাজপুত্রের সাথে বিয়ে দিবে শুনি? কি আবল তালো বকছো? ক্লিয়ার করে বলো, না হলে ফোন কাটো। বসে নেই আমি এখানে। এই, খবরদার ফোন কাটবে না। রোজি আর ইরফানের আকুত করতে তুমি নিষেধ করনি ভাইজানকে? উদ্ধৃতি চিহ্ন। না, এই বিষয়ে কোন কথাই হয়নি আমার ভাইজানের সাথে। আমাকে মিথ্যে বলবে না। তুমি মানা না করলে, হঠাৎ ভাইজান মতো পাল্টালেন কেন? শোন তানজিলা, ভাইজান মতো পরিবর্তন করে থাকলে সত্যিকার অর্থে তিনি মহৎ কাজ করেছেন। আমি খুব খুশি হব এতে। আমার ছোট্ট মেয়েটার বিয়ে আমি এত তাড়াতাড়ি দিতে সহমত না। বলেই কল কেটে দিলেন লুৎফর রহমান। এদিকে তানজিলা বেগম দিশেহারা হয়ে চেঁচিয়েই যাচ্ছেন, 17 বছরে মনে হয় বিয়ে হয় না কারো? অন্যের মেয়েকে তো ঠিকই 17 বছরে বিয়ে করে নিয়ে আসো। আর নিজের মেয়ের বেলা, মেয়ে কচি হয়ে আছে। আমিও দেখব, মেয়েকে বুড়ি বানিয়ে কোন রাজপুত্রের সাথে বিয়ে দাও। শুক্রবার, সকাল সকাল মেয়েকে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তানজিলা বেগম। আমানকে নিতে পারেননি, তুবার সঙ্গ পেয়েছে সে, ভিডিও গেমে মত্ত দুজন। আসিফের ভার্সিটিতেও প্রোগ্রাম আছে, অগত্যা শুধু রোজিকেই সাথে নিয়েছেন। বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটারের দূরত্বে বাপের বাড়ি, সকালের নাস্তাটাও এখানে এসেই করেছে তারা। দুপুরের খাবারের পর ড্রয়িং রুমে সকলে বসে গল্প করছিল। এক পর্যায়ে রোজির মামা ইমরান তালুকদার ইরফানকে উদ্দেশ্য করে বললেন, ইরফান, রোজিকে এদিক ওদিক কোথাও একটু ঘুরতে নিয়ে যাও। এসেছে পর্যন্ত একা একা চুপ করে বসে আছে মেয়েটা। রোজি বলল, থাক মামা, আমি এভাবেই ঠিক আছি। তানজিলা বেগম ভাইয়ের অনুগামী হয়ে বললেন, রোজি যাও, ইরফানের সাথে একটু ঘুরে আসো। ভালো লাগবে। মায়ের কথা অমান্য করার সাধ্য নেই রোজির। অগত্যা তীব্র অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হলো তাকে। কিছুক্ষণ পর ইরফান ঘর থেকে তৈরি হয়ে বেরিয়ে এলো। পরনে তার ব্লু রঙের পাঞ্জাবি পাজামা। ফর্সা শরীরে ডার্ক কালারটা ফুটে আছে যেন। মুখ ভর্তি মুঠো সমান বড় বড় দাড়ি। মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই এক দিনদার আদর্শ সন্তানের মাধুর্য বহন করছে। ভাইপোকে দেখে প্রাণ জুড়িয়ে গেল তানজিলা বেগমের। সোফা থেকে উঠে এসে ইরফানের মুখে হাত বুলিয়ে আঙ্গুলের ঢাই চুমু খেলেন শব্দ করে। দোয়া করে দিলেন মন ভরে। ইরফান ছেলেটা বেশ চালাক চতুর, রোজির সাধারণ পছন্দ অপছন্দের কিছু বিষয় তার জানা। তাই সে রাজশাহী শহরের এত এত দর্শনীয় স্থান বাদ দিয়ে, রোজিকে নিয়ে এলো বাতিঘরে।
চোখের সামনে পছন্দের সব বই আর ম্যাগাজিন দেখে রোজির মলিন মুখখানা মুহূর্তেই জ্বলজ্বল করে উঠল। প্রথমেই সে একটা জার্নাল উঠে নিল। একাডেমিক বইয়ের পাশাপাশি জার্নাল, ম্যাগাজিন আর বিভিন্ন নন ফিকশন বইয়ের প্রতি এক ধরনের সহজাত আকর্ষণ আছে রোজির। ইরফানও এই সুযোগটা রফে নিতে চাইল। দেশি বিদেশি বিভিন্ন বই সম্পর্কে আলাপ জুড়ে দিল রোজির সাথে। নতুন নতুন জ্ঞানের সন্ধান পেয়ে সরলা রোজিও আগ্রহী হয়ে উঠল ইরফানের কথার প্রতি। একটানা 2 ঘন্টা একসাথে সময় কাটানোর পর বাতি ঘর থেকে বেরিয়ে এলো ওরা। ফেরার সময় সেখান থেকে ইরফান ডজন বই কিনে উপহার দিল রোজিকে। সব কিছু মিলিয়ে রোজির মনটা বেশ ফুরফুরে। ইরফান ড্রাইভ করছে আর ওর পাশের সিটে বসে আছে রোজি। 2 সিটের মাঝখানে রোজিকে গিফট করা বইগুলো রাখা, রোজির কোলেও 2-3টা, ওই সেগুলো উল্টে পাল্টে দেখছে। ইরফান এক লহমায় রোজিকে প্রয়োগ করে বলল, তোমার দৃষ্টিতে আমি কেমন মানুষ রোজি? রোজির সম্পূর্ণ ধ্যান বইয়ের দিকে আবদ্ধ ছিল তখন। ফলে ইরফানের কথা কানে এলেও ওর আবেগ মিশ্রিত কণ্ঠস্বর বুঝে এলো না রোজির। তাই তো সে বই থেকে মাথা তুলে সরল দৃষ্টিতে ইরফানের দিকে তাকিয়ে অকপটে বলল, আপনি অনেক ভালো মানুষ, ইরফান ভাই। শুধু আমার দৃষ্টিতে না, সবার কাছেই আপনি ভালো মানুষ বলে বিবেচিত হবেন। ভালো ছাত্র, আবার ধার্মিক অনেক। আমিও আপনার মতো হতে চাই। আপনার মতো সরকারি মেডিকেলে পড়তে চাই। রোজির সরল কথাগুলো শুনেই ঠোঁট দুটো হালকা প্রসারিত হয়ে উঠল ইরফানের, যা রোজির দৃষ্টির আড়ালেই রয়ে গেল। রাত 8টা নাগাদ নানু বাড়ি থেকে ফিরল রোজিরা। এসে প্রথমেই মাহিরের খোঁজে শাহিদা বেগমের কাছে দৌড় দিল রোজি। আজ সারাদিন মাহিরের সাথে দেখা হয়নি। শেষ রাতে কারিম আর মাহির সিরাজগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। সেখানে এক জরুরি মিটিং শেষ করে আজকেই রাজশাহীতে ফেরার কথা ওদের। শাহিদা বেগম জানালেন ফেরার পথে আছে মাহিররা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। রোজি ঘরে এসে ইরফানের দেওয়া বইগুলো বুক সেলফে গুছিয়ে রাখল। তারপর ঘর জুড়ে পায়চারি করতে করতে বেকনিতে এসে দাঁড়ালো। দাঁড়ানোর 2 মিনিটের মাথায় অন্ধকারের বুক চিরে গেট দিয়ে প্রবেশ করল মাহিরের রেড মার্সিডিজ। রোজির ঠোঁট দুটো আপনা আপনি প্রসারিত হয়ে আসতে চাইল, কিন্তু সে দাঁত দিয়ে ঠোঁট চেপে হাসিটুকু সংবরণ করে নিল। আর দাঁড়ালো না সেখানে, এক দৌড়ে মাহিরের ঘরে এসে ওর বিছানার উপর বসে পড়ল। কিছুক্ষণ বাদে মাহিরও এসে ঢুকল ঘরে। রোজিকে খাটের উপর বসে থাকতে দেখে বলল, তুই এখানে? রোজি খাট থেকে নেমে মাহিরের কানের কাছে হাতের ঘুংরু বালা দুটো ঝাঁকিয়ে বলল, আপনাকে ওয়েলকাম করতে এসেছি। মাহির বুঝল রোজির মতলব, জড়িয়ে ধরার ধান্দায় আছে মেয়েটা। কিন্তু ওর শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে আছে, গোসলও করেনি আজকে। তাই বলল, বস, আমি ফ্রেশ হয়ে আসছি, শরীর নোংরা আমার। বলেই পকেট থেকে ফোন আর ওয়ালেটটা বের করে বিছানার উপর ছুঁড়ে দিল। রোজির মনটা কিঞ্চিত খারাপ হয়ে গেল, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে প্রকাশ পেল না তা। মাহির কোত্থেকে যেন কয়েকটা মিল্ক চকলেট বের করে রোজির হাতে দিল। হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে রোজি প্যাকেট খুলে খেতে লাগলো সেগুলো। মেয়েটা অদ্ভুত। খাঁটি তরল দুধ তাকে ধরে বেঁধেও খাওয়ানো যায় না। অথচ মিল্ক চকলেট, মিল্ক বিস্কিট, মালাই আইসক্রিম এসব তার প্রিয় খাবারের তালিকায় শীর্ষে। আমার টি-শার্ট আর ট্রাউজার হাতে নিয়ে থাক। আমি বললে বাড়িয়ে দিবি। বলতে বলতে ওয়াশরুমের দিকে দুকদম এগিয়েও হঠাৎ সেখানেই থমকে দাঁড়ালো মাহির। এরপর আবার পিছনে ফিরে এসে নীরবে দাঁড়িয়ে থাকা রোজিকে আলতো করে জড়িয়ে ধরল। মাহিরের বুকের সন্ধান পেতেই ভক করে একটা পরিচিত ঘ্রাণ এসে বাড়ি খেল রোজির নাকে। এ ঘ্রাণ তার চেনা, ভীষণ চেনা। এটা পুরোটাই মাহির ভাইয়ের বুকের পাঁজরের ঘ্রাণ। পৃথিবীতে যার উৎস একটি, মাহিরের বুক, যেখানে রোজির ঠিকানা, ওর শুরু, ওর শেষ। মাহির আলতো করে ধরেছিল রোজিকে, অথচ সেই আলিঙ্গন শক্ত হলো রোজির হাতের দৃঢ়তায়। মাহিরের বুকে একেবারে নাক মুখ চেপে রেখেছে, আর ফোঁস ফোঁস করে একাধারে শ্বাস টেনে যাচ্ছে। মাহির রোজির মাথায় হাত বুলিয়ে বলল, রোজি, শরীর ম্যাচম্যাচ করছে আমার। গোসলটা আগে করে আসি। 5 মিনিটের মধ্যেই আসব। রোজি বন্ধ চোখেই বুক থেকে মাথা তুলল, মুখ বাড়িয়ে তাকালো মাহিরের দিকে তাকালো। তারপর শব্দ করে লম্বা একটা শ্বাস টেনে নিল। চোখ দুটো খিচে বোজা, তবে ঠোঁটে মুচকি হাসির প্রলেপ লেপ্টে আছে। মাহির ওর বন্ধ চোখের পাতায় দুটো চুমু খেয়ে পুনরায় ওয়াশরুমের দিকে কদম বাড়ালো। বাম হাতে মাহিরের কাপড় আর ডান হাতে আধ খাওয়া চকলেট নিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে রোজি। মুখের ভেতর চকলেটের মোল্ড, আস্তে আস্তেই চিবুচ্ছে। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা হালকা খুলে হাত বাড়িয়ে রোজির থেকে কাপড়গুলো নিয়ে নিল মাহির। রোজি এবার ফের বিছানার উপর পা তুলে বসে পড়ল। ওর পাশেই মাহিরের ফোন আর ওয়ালেট পড়ে আছে। আনমনেই ওর হাত ওয়ালেটের দিকে চলে গেল, এবং উঠিয়েও নিল। আর তখনই মাহির ওয়াশরুম থেকে বের হয়ে এলো।
আচমকা মাহিরের উপস্থিতিতে রোজি হকচকিয়ে উঠে ওয়ালেটটা তাড়াতাড়ি করে আগের জায়গায় রেখে দিল। মাহির চুল মুছতে মুছতে ভ্রু কুঁচকে বলল, কি হলো, এভাবে রেখে দিলি কেন? চুরি করা শেষ? টাকা চুরি করলি? 1 টাকাও না। কেন? তোকে না বলেছি চুরি করে জমাতে? এভাবে চুরি করা যায় নাকি? ঠোঁট উল্টে বলল রোজি। আচ্ছা, তো কিভাবে চুরি করা যায় শুনি? মালিকের আড়ালে চুরি করতে পারবি না, তো সামনেই কর। নে, আমার সামনেই চুরি কর। রোজি গোল গোল চোখ করে হাবলের মতো তাকিয়ে আছে মাহিরের দিকে। কি হলো? বের কর টাকা। অগত্যা রোজি আবারও হাতে তুলে নিল ওয়ালেটটা। একপাশ খুলতেই কয়েকটা ক্রেডিট কার্ড আর কিছু ক্যাশ টাকা চোখে পড়ল। খুব বেশি ক্যাশ নেই, 1000 পাঁচেক হবে। রোজি সেখান থেকেই 4টে 500 টাকার নোট বের করে নিল। এবার রোজি অপর পাশে আরও একটা পকেট দেখতে লক্ষ্য করল, তা নিয়ে মৃদু কৌতুক হলো ওর। মাহির বেকনিতে তোয়ালে মেলে দিতে গিয়েছে। রোজি এই পাশের চেইনটাও খুলল। কাগজে ঠাসা এই দিকটা। একটা কাগজ বের করে মেলে ধরতেই সে বুঝল, ড্রাইভিং লাইসেন্স এটা। এবার আরেকটা কাগজ টানতেই ভেতর থেকে কিছু একটা ধূপ করে পড়ে গেল নিচে। বিছানার উপর একটা ছবি উল্টো হয়ে পড়েছে। রোজি তা তুলে নিল। লাল বারবি গাউন পরিহিত একটা বাচ্চা মেয়ে, বয়স আনুমানিক 4-5। মাথার দুপাশে দুটো উঁচু ঝুঁটি তার। গাল ভর্তি হেসে টেপটেপ করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। স্বচ্ছ প্লাস্টিকের প্রলেপে বাঁধানো আছে বলেই হয়তো এতগুলো বছরেও অক্ষত আছে ছবিখানা। নিজেকে চিনতে সময় লাগলো না রোজির। তন্মধ্যে মাহির বেলকনি থেকে ঘরে এলো। রোজি ওর দিকে গোল গোল চোখে তাকিয়ে বলল, মাহির ভাই, আমার ছবি। মাহির কিছু না বলে বসে পড়ল রোজির পাশে। রোজি আবার বলল, আপনি আমার ছোটবেলার ছবি ওয়ালেটে রেখেছেন? হুম। রোজি এবার হুড়মুড় করে মাহিরের বুকে মাথা এলিয়ে দিল। আপনি আমাকে এত ভালোবাসেন, মাহির ভাই? মাহির মাথা নিচু করে রোজির গালে হাত রেখে পাল্টা শুধালো। তুই বাসিস না? অবশ্যই, আমিও আপনাকে অনেক ভালোবাসি। রোজি আবার চট করে মাথা তুলে অন্য কাগজটা হাতে নিয়ে বলল, এটা কি? পড়ে দেখ। রোজি কাগজটা মেলে ধরে চোখ দিল তাতে, একেবারে উপরের দিকে বড় করে লেখা, নিকাহনামা। পৃষ্ঠার পুরো লেখাতে একবার চোখ বুলিয়ে নিল সে, তারপর কাগজের নিচের দিকে দৃষ্টি স্থির করল। যেখানে জলজল করা দুটো স্বাক্ষরের মধ্যে তার নিজের একটা, বাংলায় লেখা, রোজি। আরেকটা ইংরেজিতে প্যাঁচানো স্বাক্ষর, নামটা পড়ার সাধ্য নেই, প্রথমের এম অক্ষরটাই কেবল ঠিকভাবে বোঝা যাচ্ছে। রোজি এবার নিকাহনামা থেকে দৃষ্টি সরিয়ে মাহিরের দিকে তাকালো। রমণীর গাল দুটোতে অদ্ভুত রকমের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। মিটিমিটি লাজুক হেসে বলল, আমাদের বিয়ের কাগজ। মাহির এবার রোজির কাঁধে হাত পার করিয়ে আরেকটু কাছে টেনে নিল ওকে। রোজি আবার বলল, তাহলে আমাকেও এর একটা ফটোকপি করে দিয়েন। আমিও আমার ব্যাগে রাখব। সাথে আপনার একটা ছবিও দিয়েন। এই কপিটাই নিয়ে যা তুই। আর পরে আমার একটা ছবি বের করে দিব। ঠিক আছে। সারাদিন কি করলি? নানু বাড়ি গিয়েছিলাম আজকে। তোর মামার ছেলেটা ছিল না? কে? ইরফান ভাই? ইরফান ভাই না, ইরফান ভাইয়া। ভাইয়া বলবি কেন? ভাই, এ কি সমস্যা? আমি তো ছোটবেলা থেকে ইরফান ভাই বলেই এসেছি। ছোটবেলা যা বলেছিস, বসেছিস। এখন থেকে ভাইয়া বলবি। শুধু তাকে না, তোর যত ভাই আছে সবাইকেই ভাইয়া ডাকবি। রোজি অদ্ভুত হেসে ভ্রু নাচাতে নাচাতে বলল, আপনাকেও? থাপ্পড় দিব একটা। আমি তোর ভাই, অন্য সব ভাইয়ের সাথে আমাকে মিলোচ্ছিস। মাহির ভাই ডাকিস বলে ভাবিস না, আমি তোর ভাই লাগি। তোর এই ডাক্তার প্রতি বাজে ভাবে অবশেষর আমি, শুধুমাত্র এই জন্যই ভাই ডাকার সুযোগ পাচ্ছিস। কিন্তু তোর মুখ নিঃসৃত এই ডাক শুধু আমার জন্যই বরাদ্দ। ভাইদের ডাকতে হলে ভাইয়া ডাকবি। কথা কানে ঢুকেছে? জি মাহির ভাই, ঢুকেছে। এখন আপনি থাকুন, আমি যাই। বলেই রোজি কাবিনের কাগজটা নিয়ে বিছানা থেকে নেমে দৌড় দিতে নিচ্ছিল। কিন্তু মাহির পিছন থেকে ডেকে চুরি করা টাকাগুলোও ধরিয়ে দিল হাতে। মাহিরের ঘর থেকে এসে কাগজটা আর টাকাগুলো টেবিলের উপর রেখে ওয়াশরুমে গেল রোজি। প্রকৃতির জরুরি তরফ। তন্মধ্যেই তুবা এলো রোজির ঘরে, ডিনারের জন্য রোজিকে ডাকতে পাঠানো হয়েছে তাকে। রোজিকে ঘরে দেখতে না পেয়ে, ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে নিচে আসতে বলল। তারপর বের হতে যাওয়ার আগ মুহূর্তে টেবিলে রাখা টাকাগুলোর দিকে নজর গেল ওর। স্বভাবতই কৌতূহল তাকে টেনে নিল সেদিকে। তবে চুরি করার কোন উদ্দেশ্য নেই ওর, কত টাকা কেমন কি, এগুলোই একটু খুঁচিয়ে দেখবে আর কি। টাকাগুলো গুনল, 2000 টাকার সঙ্গে রাখা কাগজটাও এবার কৌতূহলবশত খুলে ফেলল সে। এক ঝলক দেখাতেই চতুর তুবার বুঝতে আর বাকি রইল না কিছু।
তবে ওর চঞ্চল দৃষ্টি মাঝখানের লেখাগুলো সম্পূর্ণ উপেক্ষা করে নিচের সিগনেচার জোনে এসে স্থির হল। যেখানে মাহিরের স্বাক্ষর চিনতে না পারলেও রোজি লেখাটা খুব দ্রুতই ধরে ফেলল। বিস্ময় চোখ গোল হয়ে এলো তুবার। রোজির মতো এত শান্ত ঠান্ডা একটা মেয়ে এমন কিছু করতে পারে, তা তার প্রতিপক্ষ তুবারও ভাবনার বাহিরে। তবে চোখের সামনে রোজির এই দুর্বলতা ধরা পড়তেই ভেতরে জমে থাকা চাপা ক্ষোভ মাথা চাড়া দিয়ে উঠল তুবার। পরিবারের সবার সামনে রোজির একটা খারাপ দিক তুলে ধরা প্রসঙ্গে হহুত চেষ্টায় বারবার ব্যর্থ হয়েছে তুবা। কিন্তু আজ আর পালানোর পথ নেই রোজির। সমবয়সী চাচাতো বোনের প্রতি দীর্ঘদিন ধরে জমে থাকা চরম ঈর্ষার তোড়ে তুবার কচি মস্তিষ্কে জন্ম নিল এক নিষ্ঠুর স্বার্থপরতা, যা ধীরে ধীরে গ্রাস করে নিল তার পুরো সত্তা। কাগজটা হাতে নিয়ে এক দৌড়ে ডাইনিংয়ে চলে এলো তুবা। ইতিমধ্যেই ডাইনিংয়ের প্রায় প্রতিটা চেয়ার পূর্ণ। তুবা সোজা লুৎফর রহমানের হাতে কাগজটা দিয়ে বলল, চাচা, তোমার মেয়ে কি করে এসেছে দেখো। লুৎফর রহমান এক লহমায় প্রয়োগ করে নীলের লেখাগুলো। মুহূর্তেই ভদ্রলোকের চেহারায় বিস্ময় আর বিষাদের কালো ছায়া একসাথে এসে ভর করল। তানজিলা বেগম স্বামীর কালো মুখ দেখে কাগজটা এবার নিজের হাতে নিয়ে নিলেন। আর প্রায় 1 মিনিটের মাথায় চোয়াল শক্ত হয়ে এলো উনার। সুশ্রী মুখখানা আগ্রাসী রূপ ধারণ করে নিল। সিনা টান টান করে ছুটলেন সিঁড়ির দিকে। বাড়ির অন্যান্য সদস্যরা তখনই অবাক দৃষ্টিতে পরখ করছে তাদের। তানজিলা বেগমকে উপরে যেতে দেখে টনক নড়ল লুৎফর রহমানের। তিনি নিজেও হন্তদন্ত হয়ে ছুটলেন তানজিলা বেগমের পিছন পিছন। ভাইজান, ভাবি, আমার মেয়ে। উর্মিলা বেগম তুবাকে জিজ্ঞেস করলেন, তুবা কি হয়েছে? কিসের কাগজ ছিল ওটা? তোমাদের আদরের কন্যা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বুঝেছ? মানে, রোজি বিয়ে করেছে। আর ওই কাগজটা কাবিননামার কাগজ। তুবার কথা শুনে পাল্টা কোন প্রশ্ন ছাড়াই বাড়ির সবাই ব্যস্ত পায়ে উপরে উঠে গেল। এদিকে আসিফ তুবাকে পাশ করে যাওয়ার সময় একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে শীতল স্বরে বলল, কাজটা ঠিক করলি না। ঠিক ভুল আমার বিষয়, আমি বুঝে নিব। তুই এখন তোর পচা ফুলের দিকে অ্যাটেনশন দে। দৌড় দে যা, বাঁচা তোর ফুলকে। তুবার ঠোঁটের কোণে কুটিল হাসি। তানজিলা বেগম ঘরে ঢুকতেই রোজি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। কোনো সতর্ক, কোনো ভূমিকা নেই, মুহূর্তের মধ্যেই তিনি ঝাঁপিয়ে পড়লেন মেয়ের ওপর। চুলের মুঠি চেপে ধরে গালে একের পর এক থাপ্পড় বসাতে লাগলেন। গালাগালির বিষাক্ত শব্দে রোজির সমস্ত অস্তিত্ব যেন চূর্ণ হতে লাগল। এই পর্যায়ে রোজির পক্ষে দাঁড়িয়ে থাকা আর সম্ভব হল না। কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল মেয়েটা। এতেও থামল না তানজিলা বেগমের আগ্রাসী তাণ্ডব। কোনোমতো গায়ের উড়োনাটা ঠিক করে নিয়ে আবারও হাত তুলতে উদ্যত হলেন তিনি। তখনই ঘরে ঢুকে তানজিলা বেগমের হাত চেপে ধরলেন লুৎফর রহমান। উর্মিলা বেগম আর আসিফ জোর করে সরিয়ে নিলেন উনাকে। ছাড়ো আমাকে, মরবে ওই আজকে আমার হাতে, ওর মতো কুলাঙ্গার সন্তানের দরকার নেই আমার। বিয়ে করার কুরকুরানি মিটাব আমি ওর। রোজি গুটিসুটি মেরে ফ্লোরে বসে ফোপাচ্ছে। ঠোঁটের কোণ ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। তিরতির কাঁপছে ওর ছোট্ট নাজুক শরীরটা। শাহিদা বেগম রোজির পাশে বসে ওকে বাহুডোরে আগলে নিলেন। ফ্লোরে পড়ে থাকা কাবিনের কাগজটা হাতে উঠে নিলেন সাদ্দাত হোসেন। ঠিক সেই মুহূর্তে দরজায় ছায়া পড়ল মাহিরের।